কিরে শাকচুন্নি, তুই কি ভেবেছিলি তুই আমার মুখের উপর পানি মেরে চুপচাপ এখান থেকে চলে যাবি আর আমি তোকে কিছুই করব না? তাই বলে তুই আমার এখানে হাত দিবি? অসভ্য একটা! ছাড় আমাকে, ছাড় বলছি। আমি ছাড়বো না। তুই কি করবি আমি সেটা দেখতে চাই। এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই, কিন্তু তুই প্রতিদিন সকালবেলায় এসে আমার মুখের উপর পানি মেরে চলে যাবি। তুই এখানে দোষ দিচ্ছিস কেন? আমি যা করেছি আম্মুর কথাই করেছি। আম্মু আমাকে বলেছে প্রতিদিন তোর সঙ্গে এটা করতে। ও তাই নাকি? কিন্তু তুই যে কলেজে গিয়ে ছেলেদের সাথে ওইসব কিছু করিস, ওগুলো কি আমি তোকে বলে দেই? নাকি আমি কি ওইসব কথা আম্মুকে বলে দেব? আরে তোর যা কথা বলার মুখ দিয়ে বল, না হয়তো হাত দিয়ে কেন করছিস? লাগছে তো আমার। এখনই যদি রুমের মধ্যে কেউ এসে পড়ে তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে বলে দিলাম। নীলের হাত দুটো তখনও নেহার বুকের মধ্যে রয়েছে। নেহা সকালবেলা নীলের মুখের উপর পানির ঝাপটা মেরে চলে যেতে চাইছিল। নীল ঘুম থেকে লাফ মেরে উঠে নেহার হাত ধরতে চেয়ে হাতটা ওখানে ভুলবশত চলে যায়। আর নীল প্রচুর পরিমাণের ফাজিল টাইপের একটা ছেলে, তাই সে আর না ছেড়ে শক্ত করে ধরে রাখে। কারণ সে যদি ছেড়ে দেয় তাহলে নেহা এক লাফে এখান থেকে চলে যাবে, আর তার কথাগুলো বলা হবে না। তাই নেহা তাকে আবারও বলে, এই নির্লজ্জ বেহায়া, কি করছিস? তোর হাতটা তুই এখনো সরাচ্ছিস না? এক্ষুনি ছাড় বলছি, তা না হলে কিন্তু আমি আম্মুর সঙ্গে সব কিছু বলে দিব বলছি কিন্তু। নেহার এই কথা শুনে নীল নেহার বুকের উপর থেকে হাতটা সরায় আর তখন বলতে থাকে, আমার ছোঁয়া পেয়ে তোর খুবই ভালো লাগছিল, তাই না? এই জন্যই তো এতক্ষণ ধরে রাখতে দিলি। আর যদি ভালো নাই লাগতো তাহলে তো আমি যখন হাতটা ধরেছিলাম তখনই তুই নিজে নিজে ছাড়িয়ে নিতি। ফাজলামো মার্কা কথা বললে কিন্তু আমি থাপ্পড় মেরে তো সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। তুই খুব ভালো করে জানিস আমার সম্পর্কে আমি কেমন আর কোন চরিত্রের মেয়ে। এখন চুপচাপ কোনো কথা না বলে বিছানা ছেড়ে নিচে নেমে আয়, তা না হলে কিন্তু আমি আম্মুর কাছে তোর নামে এমন কিছু বলবো যেটা তুই কল্পনাও করতে পারবি না। অতঃপর নেহা আর কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। তারপর সবার জন্য নাস্তা সাজিয়ে টেবিলে নিচে খেতে বসে পড়ল। আর তখনই নীলের আম্মু সেখানে এসে উপস্থিত হলো। কি ব্যাপার নেহা, তুই একা একা নাস্তা খাচ্ছিস? নীল কোথায়? তোকে না বলেছিলাম নীলকে ডেকে নিয়ে আসতে? তুই কি যাসনি নাকি? তোমার ছেলেকে ডেকে তারপর আমি এখানে এসেছি, সবার জন্য নাস্তা রেডি করেছি আর নাস্তা খাচ্ছি। এতক্ষণও যদি তোমার ছেলের ঘুম থেকে উঠে এখানে আসার সময় না হয় তাহলে আমি কি করতে পারি? তুমি নিজেই সেটা আমাকে বলো। আরে ঘুম পাগল ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। ছেলেটাকে কত করে বললাম একটু সকাল সকাল ঘুমিয়ে পড়বি আর সকাল সকাল ঘুম থেকে উঠবি, কিন্তু আমার ছেলেটা তো আমার কোনো কথাই শুনবে না। সে রাতে দেরি করে ঘুমাবে আর সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠবে। এটা তার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। তোমার ছেলেকে তুমি তোমার কথা শোনাতে পারো না, এটা তোমার ব্যর্থতা। যাই হোক, এখন তুমি নিজেই একবার গিয়ে দেখে এসো তোমার ছেলে ঘুম থেকে উঠেছে কিনা। কলেজের কিন্তু টাইম হয়ে গেছে। এই কথা শুনে নীলের আম্মু সোজা নীলের রুমে চলে যায়। তিনি রুমে গিয়ে দেখেন নীল সবেমাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে। তখন তিনি নীলকে বলেন, কি ব্যাপার নীল, তুমি সবেমাত্র ওয়াশরুম থেকে বের হলে? সেই কখন নেহা তোমাকে ডাকতে এসেছিল? তুমি ঘুম থেকে উঠতে এত দেরি করলে কেন? তখনই নীলের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এঁটে গেল। সেই সঙ্গে সঙ্গে তার মাকে বলল, মিথ্যে বলার আর জায়গা পেল না, তাই না? নেহা তো আমার রুমেই আসেনি, তাহলে সে আমাকে ডাকতে আসলো কখন? সব সময় শুধু আমার নামে তোমার কাছে মিথ্যে কথা বলবে, তোমার চোখে আমাকে খারাপ রাখাই যেন এই মেয়েটার একমাত্র কাজ। আমি বুঝতে পারি না কেন এমন করে আমার সঙ্গে। তোমাকে কোনো কিছুই বোঝাতে হবে না। আমি খুব ভালো করেই জানি কে সত্য কথা বলে আর কে মিথ্যা কথা বলে। এখন চুপচাপ খাবার টেবিলে আসো। বলতে বলতে নিজের আম্মুর রুম থেকে বের হয়ে খাবার টেবিলে চলে যান আর সঙ্গে নাস্তায় জয়েন করেন। এর কিছুক্ষণ পর নীল সেখানে উপস্থিত হয় আর দুজনকে নাস্তা খেতে দেখে বলতে থাকে, আমাকে দেখে আমার কি দরকার? তোমরাই তো নাস্তা খেয়ে নিয়েছো, তাহলে আমার নাস্তাটা আমার রুমে পাঠিয়ে দিলেই পারতে। কষ্ট করে নিচে আসার কি দরকার ছিল? কথা বলো আর চুপচাপ নাস্তার টেবিলে বসে পড়ো। যদি একটাও বেশি কথা বলো তাহলে কিন্তু আগামীকাল থেকে তোমার নাস্তা বন্ধ থাকবে বলে দিলাম। আর তুমি খুব ভালো করে জানো আমি যা বলি তাই করি। হ্যাঁ, নীল এই কথাটা খুব ভালো করেই জানে তার মায়ের কথা কখনো কোনো নড়চড় হয় না।
তাই সে আর কোনো কথা না বলে চুপচাপ নাস্তা খেয়ে নিল আর রুমে এসে কলেজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই নেহা সেখানে উপস্থিত হয় আর বলতে থাকে, নীল আঙ্কেল, আমি যে যাতায়াত করি সেই গাড়িটা নিয়ে একটু বাইরে গেছেন। উনি ফিরতে মনে হয় সপ্তাহখানিক দেরি হবে। এই সপ্তাহে তুই আমাকে কলেজে দিয়ে আসবি আর আসার সময় নিয়ে আসবি। জাস্ট ইম্পসিবল। আমি কখনোই তোকে কলেজে দিয়ে আসতে পারবো না, আবার কলেজ থেকে নিয়ে আসতেও পারবো না। তোর মতো মেয়েকে দিয়ে কোনো ভরসা নেই। তুই কখন কোথায় কি করে বসবি তোর তো কোনো কাণ্ডজ্ঞান নেই। আমি সহজ ভাষায় তোর ভালোর জন্য তোকে বললাম তুই আমাকে কলেজে দিয়ে আসবি আর নিয়ে আসবি, কিন্তু তুই আমার কথাটা না শুনে উল্টো আমাকে কথা শোনাচ্ছিস। তবে একটা কথা তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুই যদি এই কথায় রাজি না হোস তাহলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে বলে দিলাম। তখন কিন্তু তুই আবার আমাকে কোনো দোষ দিতে পারবি না। মানে তুই কি বলতে চাইছিস? তুই আবার আমার সঙ্গে কি করবি? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই আমার পেছনে লাগতে চাচ্ছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোকে অত সব কিছু বুঝতে বলিনি, তোকে আমি শুধু যেটা বুঝতে বলেছি তুই সেটাই বুঝবি। তোকে যে আমি বললাম আমাকে কলেজে দিয়ে আসতে হবে আবার নিয়ে আসতে হবে, সেটা পারবে কিনা বল। যদিও নীলের কোনো ইচ্ছাই ছিল না নেহার কলেজ যাওয়া আসার ব্যাপারে নিজেকে ইনভলভ করতে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও নীলকে রাজি হতে হলো, কারণ সে খুব ভালো করেই জানে নেহা প্রচণ্ড ধান্দাবাজ একটা মেয়ে। কখন কি করবে না করবে তার কোনো গ্যারান্টি নেই। এখন যদি সে নেহাকে না বলে দেয় তাহলে হয়তো এক্ষুনি দেখা কিছু একটা করে ফেলতে পারে। তাই সে নেহাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুই ড্রয়িং রুমে অপেক্ষা কর, আমি আসছি। এই কথা শুনে নেহা নীলের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে যায় আর সেখানে বসে অপেক্ষা করতে থাকে নীলের জন্য, কখন আসবে আর কখন কলেজে যাবে। কিছুক্ষণের মধ্যে নীল সেখানে চলে আসে আর নীলকে দেখেই নেহা বলে, তুই কিন্তু আজ গাড়ি নিয়ে বের হবি না, আমি কিন্তু আজ তোর সঙ্গে বাইকে করে হাওয়া খেতে খেতে যাব। অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি তোকে নিয়ে বাইকে করে হাওয়া খেতে খেতে যাব আর তারপর কলেজে আমার বন্ধুরা আমাকে নিয়ে টিটকারি করবে। এটা কখনোই হবে না। তুই আমার সঙ্গে গাড়িতে যেতে চাইলে যেতে পারিস, নয়তো না যেতে পারিস, আমার কোনো যায় আসে না। তাহলে এক্ষুনি আমি আম্মুর কাছে তোর পর্দা ফাঁস করে দেবো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বাইকে করে নিয়েই যাব, কিন্তু দয়া করে আম্মুকে কিছু বলিস না, এখন চল। বলতে বলতে নীল আর নেহা দুজনে বাসা থেকে বের হয়ে আর কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। নীল বাইক চালাচ্ছে আর নেহা তাকে জড়িয়ে ধরে বসে আছে। যদিও নীলের একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু এমন সুন্দরী একটা মেয়ে মানুষের বাইকের পেছনে বসলে মন্দ হয় না। যাই হোক, এই কথা ভাবতে ভাবতে নীল বাইক চালাতে থাকলো। দূর যা ভিউয়ার্স, আপনারা তো যাতা গল্পটা নিয়ে এত দূর চলে আসলাম, কিন্তু এখনো পর্যন্ত নায়ক নায়িকার পরিচয়টা আপনাদের কাছে দিলাম না। চলুন এবার অন্তত নায়ক নায়িকার পরিচয় আপনাদের কাছে দেওয়া যাক। আমি নীল, এই বছর ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আর এতক্ষণ যে মেয়েটার সঙ্গে কথাবার্তা বললাম সে হলো আমার খালাতো বোন নেহা। তোর মা এখানে যে মারা গেছে, যখন সে ক্লাস 5-এ পড়তো, তারপর তার বাবা তার মাকে হারানোর শোক ভুলতে না পেরে একটু মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। তখন নেহাকে দেখাশোনা করবার মতো কেউ ছিল না, তাই আমার মা তাকে একবার এখানে নিয়ে আসে। যদিও নেহাকে আমাদের এখানে নিয়ে আসার পর তার বাবা কোনো দিন আসেনি তাকে খুঁজতে। তাছাড়া আমার বাবা মা দুজনেই নেহাকে খুব ভালোবাসে, নিজের সন্তানের মতো। তাই নেহা কোনোদিনও তার বাপ মায়ের অভাব বুঝতে পারিনি। এমনকি বলতে গেলে আমার পরিবারে আমার চাইতে তার ইম্পর্টেন্ট বেশি, আর সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না। আপনারা তো নিজের চোখেই দেখতে পারলেন আমার মা আমাকে বিশ্বাস না করে তার কথা বিশ্বাস করে। যাই হোক ভিউয়ার্স, বলতে বলতে অনেক দূর চলে এলাম, চলুন এবার গল্পে ফিরা যাক। বাদবাকি কথা না হয় গল্পেই জেনে নেবেন। যাই হোক, কথা বলতে বলতে নীল আর নেহা দুজনে কলেজ পর্যন্ত চলে আসলো। ক্যাম্পাসের বাইরে যখন নীল বাইক দাঁড় করালো তখনই নীলের কিছু বন্ধু বান্ধব এসে তাকে ঘিরে ধরলো আর এক একজন এক এক রকম প্রশ্ন করতে থাকলো। কি ব্যাপার দোস্ত, নেহা ম্যাডাম দেখছি আজ তোর সঙ্গে, ব্যাপারটা কি বলতো? তোরা আবার তলে তলে টেম্পো চালাচ্ছিস না তো? নেহা একদমই ফাজলামো মার্কা কথাবার্তা সহ্য করতে পারে না, তাই এই ছেলেটার কথা শুনে সে প্রচণ্ড রেগে যায় আর তৎক্ষণাৎ ওই ছেলেটার শার্টের কলার চেপে ধরে গালে ঠাস ঠাস করে দুটো বসিয়ে দিয়ে বলতে থাকে, তোকে এত বড় সাহস কে দিয়েছে আমাকে নিয়ে এসব বাজে বাজে কথা বলার? তুই জানিস না আমার সম্পর্কে? আজ 2 বছর ধরে তোদের কলেজে পড়াশোনা করেছি, এতদিনে তো আমাকে জেনে যাওয়ার কথা। আরে নেহা, কি হচ্ছে এসব? তুই কি করছিস এসব? এরা যদি প্রিন্সিপালের কাছে বিচার দেয় তাহলে কি হবে? তুই সেটা জানিস তো? প্রিন্সিপাল স্যার তো আর এদের চরিত্র সম্পর্কে কোনো কিছুই জানে না, তাই হয়তো আমাকে উল্টাপাল্টা কিছু বলতে পারে।
কিন্তু আমি যখন এদের সম্পর্কে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব, তখন প্রিন্সিপালের মুখ শুকিয়ে চুইংগাম হয়ে যাবে। নীলের সঙ্গে কথা শেষ করে নেহা আবার ওই ছেলেটার তলপেটে একটা খুশি মেরে বলতে থাকে। নেক্সট টাইম শুধু আমাকে কেন, এই কলেজের কোনো মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করার আগে আমার কথা 10 বার মনে করবি। তা না হলে আমি তোদের এমন অবস্থা করব যেটা তোরা কল্পনাও করতে পারবি না। ঠিক আছে নেহা, আমি বুঝতে পারিনি। আই এম সো সরি। প্লিজ তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো এমন ভুল করব না। বলতে বলতে ওই ছেলেগুলো সেখান থেকে চলে গেল আর নেহা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলো। আর তখনই তার বান্ধবী রিমি সেখানে উপস্থিত হলো। গুড মর্নিং দোস্ত, কি অবস্থা তোর? কেমন আছিস? কলেজ ক্যাম্পাস পর্যন্ত পৌঁছানোর আগে ভালোই ছিলাম, কিন্তু ক্যাম্পাসে পৌঁছাতেই আমাকে নিয়ে একটু বাজে মন্তব্য করেছে, আর আমিও সঙ্গে সঙ্গে তাদেরকে ধোলাই দিয়েছি। সে একদম, তুই ঠিকঠাক কাজ করছিস? আমাদের ক্লাসের ছেলেগুলো একটু বেশি বদমাইশ হয়ে গেছে। যখন তখন যাকে ইচ্ছা তাকে নিয়েই আজে বাজে মন্তব্য করে। এদের সাহস অনেক বেড়ে গেছে। তুই আজ এদেরকে একটু রামধলাই দিয়েছিস, একদম ভালো কাজ করেছিস। কলেজের প্রত্যেকটা মেয়ে যদি তোর মতো হতো তাহলে অনেক ভালো হতো। এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। যদি আর কোনো দিন আমাদের ক্লাসের কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, তুই শুধু আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দিবি, তারপর দেখবি আমি ওদের কি হাল করি। আচ্ছা ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে। এখন ক্লাসে চল, ক্লাসের সময় হয়ে গেছে। তোকে একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের কলেজে আজ একজন নতুন লেকচারার আসবে। ও তাই নাকি? নতুন লেকচারার আসবে? তাহলে তুই আমাকে বলিসনি কেন? যাই হোক, এখন ক্লাসে চল, পরেরটা পরে দেখা যাবে। এই কথা বলতে বলতে রিমি আর নেহা দুজনেই ক্লাসরুমের দিকে অগ্রসর হয়। দেখতে দেখতে ক্লাস শুরু। এভাবে দেখতে দেখতে দিনটা কেটে যায়। বিকাল 3টার দিকে কলেজ ছুটি হয়। কলেজ ছুটি হওয়ার পর নেহা কলেজের গেটে নীলের জন্য অপেক্ষা করতে থাকলো। বেশ কিছুক্ষণ পর নীল কলেজ থেকে বের হয়। নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কেন আমি এখানে দাঁড়িয়ে আছি বলে তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? তুই জানিস না আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? দেখ, আমি খুব ভালো করে জানি তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। তোকে আমি আমার বাইকে করে নিয়ে যেতে পারবো না, কারণ তুই কোথায় কি করবি তার কোনো জ্ঞান নেই তোর। সকালবেলা যদি আমি তোকে আমার সঙ্গে না নিয়ে আসতাম তাহলে হয়তো এত বড় একটা ঘটনা ঘটতো না। যাই হোক, সর্বশেষ কথা হলো তুই একটা রিক্সা অথবা অটো নিয়ে বাসায় চলে আয়, কিন্তু আমি তোকে আমার সঙ্গে নিতে পারবো না। বললেই হলো? তুই আমাকে বলবি আর আমি রিক্সা অথবা ওটা নিয়ে বাসায় চলে যাব? কখনোই না। আমি তোর সঙ্গে বাইকে করে কলেজে এসেছি, আর এখন তোর সঙ্গেই বাসায় যাব। তা না হলে কিন্তু আমি কি করতে পারি সেটা তুই ভালো করেই জানিস। এই কি সমস্যা তোর? তুই সব সময় আমার সঙ্গে এরকম করিস কেন? আমি কি তোর বিয়ে করা জামাই নাকি সব সময় আমার উপর অধিকার ফলাতে আসিস? তোর যদি পার্সোনালি আমার জামাই হওয়ার ইচ্ছা থাকে তাহলে আম্মুকে বলে দিস। তাহলে কি হবে? তোর মতন হ্যান্ডসাম একটা ছেলেকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমি নির্দ্বিধায় হ্যাঁ বলে দেব। তোর কথা শুনলে আমার ইচ্ছে হয় আমি নিজের মাথাটা বাড়ি মেরে নিজেই ফাটিয়ে ফেলি। তোর যে দার্জিলিং মার্কা ক্যারেক্টার, এই বিষয়ে জানলে বাংলাদেশের কোন ছেলে তোকে বিয়ে করতে সম্মত হবে কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। দেখ, বেশি কথা বলে আমার সঙ্গে বাড়াবাড়ি করিস না, তাহলে এর পরিণাম যে খুব খারাপ হবে সেটা কিন্তু তুই খুব ভালো করেই জানিস। আমার মেজাজ এমনিতেই অনেক খারাপ আছে, এখন যদি তুই এইসব ফাজলামো মার্কা কথাবার্তা বলে আমার মেজাজ আরো খারাপ করিস তাহলে কিন্তু এর পরিণাম খুবই খারাপ হবে। তখন নীল আর কোনো কথা বলল না, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারছে এখন যদি নেহার সঙ্গে কোনো কথা বলে তাহলে এর পরিণাম ভালোর চাইতে খারাপই বেশি হবে। তাই সে নেহার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে বলে, ঠিক আছে চল আমার সঙ্গে, তবে রাস্তায় যেতে যেতে কিন্তু একদম এসব ফাইজলামো মার্কা কার্যকলাপ করবি না, তাহলে কিন্তু আমি তোকে রাস্তায় ফেলে রেখে চলে যাব বলে দিলাম। দেখ, আমি একদমই ফাজলামো করি না। আমি অন্যায় সহ্য করতে পারি না। আমার সামনে যদি কেউ অন্যায় করে তাহলে রাগে আমার গা জ্বলে যায়। তাই আমি তাকে একটু উত্তম মধ্যম তার বন্দোবস্ত করি। কিন্তু এইখানে তুই সব সময় আমার দোষ কেন দেখিস? আমি সেটাই বুঝতে পারি না। তারপর দুজনের মধ্যে কেউই আর কোনো কথা না বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে আসতেই নীলের মা বলে, কি নেহা, ব্যাপার কি হয়েছে তোমার হাতে? এটা কাটা দাগ কিসে? অনেকটা রক্ত বের হয়েছে, মনে হয় রক্ত একদম শুকিয়ে আছে।
আসলে নেহা যখন ওই ছেলেটাকে মারছিল তখন হয়তো ওই ছেলেটার প্যান্টের বেল্টের মধ্যে লেগে কিছুটা কেটে গেছে, কিন্তু নেহা সেটা খেয়াল করেনি। আর বাড়িতে আসতেই সেটা নীলের আম্মুর চোখে পড়ে গেল। তখন নেহা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বলে, আম্মু, ক্যাম্পাসে হাঁটতে গিয়ে একটু পড়ে গেছিলাম আর তখনই এই ব্যথাটা পেয়েছি। তোমরা যে কি করো না, আমি কিছুই বুঝতে পারি না। হাতটা কেটে গেছে কিন্তু সেদিকে তোমার খেয়ালই নেই। দেখো আম্মু, চিন্তা করা ভালো, কিন্তু বেশি চিন্তা করা কিন্তু একদমই ভালো নয়। আমার হাতটা একটুখানি কেটেছে, এতটাও কেটে যায়নি যে তোমাকে এত টেনশন নিতে হবে। যাই হোক, আমি ফার্স্ট এইড করে নেব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আরে না, আমাকে কোনো চিন্তা করতে হবে? তোমরা তো এখন অনেক বড় হয়ে গেছো, আমাকে তোমাদের আর কোনো প্রয়োজন নেই। আরে আম্মু, তুমি এইভাবে কথা বলছো কেন? বললাম তো আমার হাতটা অনেকটা কাটেনি, অল্প একটু কেটেছে। আমি নিজে নিজেই ফার্স্ট এইড করে নিতে পারবো, তোমাকে এত টেনশন করার কিছুই নেই। কিন্তু নীলের আম্মু নেহার কোনো কথা না শুনে সেখান থেকে চলে গেল। অপরদিকে নেহাও কারোর সঙ্গে আর কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে আসে। আর রুমে এসে হাত প্রথমে ব্যান্ডেজ করে নেয়, তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে এসে রুমে শুয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকে। দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। সবাই নাস্তা করার জন্য টেবিলে এসেছে। এমন সময় হঠাৎ নীল বলল, দেখ নেহা, এটা তো আমরা সবাই খুব ভালো করে জানি যে তুই অন্যায় সহ্য করতে পারিস না, কিন্তু তোর সামনে যে এত বড় একটা অন্যায় হচ্ছে সেটা তুই কেন থামাচ্ছিস না? মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সামনে আবার কি অন্যায় হচ্ছে যেটা আমি দেখেও থামাচ্ছি না? দেখ, তোর খুব কাছের বান্ধবী রিমি, তাকে কেউ একজন যাওয়া আসার পথে বেশ কয়েকদিন ধরে বিরক্ত করছে, কিন্তু সেই বিষয়ে রিমি আমাকে কোনো কিছুই বলেনি। আমি কলেজের ছেলেপেলেদের কাছে বিষয়টা জেনেছি। তাহলে এই বিষয়টা নিয়ে তুই কিছু করছিস না কেন? আরে, এটা তুই কি বলছিস? আমার বান্ধবী রিমিকে কেউ বিরক্ত করছে, আর এই কথাটা আমি এখন শুনলাম? তুই এই বিষয়টা এখন শুনেছিস? তখন আমাকে বলিসনি কেন? আর রিমি তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি। কারণ রিমি খুব ভালো করেই জানে, সে যদি এই ছেলেটার বিষয়ে তোর কাছে কিছু বলে তাহলে এই ছেলেটার কপালে কি থাকতে পারে, তাই রিমি ভয় পেয়ে তোকে কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, তুই যখন বিষয়টা আমার সঙ্গে শেয়ার করেছিস তাহলে তো বিষয়টা আমাকে দেখতেই হবে। ছেলেটার কত বড় সাহস, সে আমার বান্ধবীকে বিরক্ত করে। ভীমরুলের চাকে হাত দিয়েছে, এবার বুঝতে পারবে এর মজা কি। ঠিক আছে, আর হ্যাঁ, তোকে কিন্তু আমি একটা কথা শেষবারের মতো বলে দিচ্ছি, কলেজ ক্যাম্পাসে তুই কার কারণে কারোর সঙ্গে শুধু শুধু ঝামেলা করতে যাবি না। তারপর কেউ আর কোনো কথা না বলে চুপচাপ নাস্তা শেষ করে যার যার রুমে চলে যায় আর পড়তে বসে। দেখতে দেখতে রাত প্রায় 12টা বেজে যায়। তারপর সবাই মিলে রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা নীলের আম্মু নেহাকে ডাকতে যায়। এই নেহা, কি হয়েছে তোর? এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস কেন? তুই তো কখনোই এত বেলা পর্যন্ত ঘুমাস না। তোর আবার শরীর খারাপ করেনি তো? শরীর খারাপ করলে আজ কলেজ যেতে হবে না, বাড়িতেই থাক। আরে আম্মু থামো তো, তুমি কি সব তখন থেকে বলে যাচ্ছ? আসলে আজ কেন জানি না খুব বেশি ঘুম পাচ্ছে না, তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তাই বলে কলেজে যাব না কেন? কলেজে তো যেতেই হবে। বুঝি না বাপু, তোদের মনের ইচ্ছা। কি দেখছি তুই এখনো ঘুমাচ্ছিস? কখন তুই সকাল 6টার পর বিছানার পেট রাখিস না, আর তারপর বলিস তুই কলেজে যাবি। আচ্ছা ঠিক আছে, তোদের যা মর্জি, আমার তো আর কিছু করার নেই। বলতে বলতে নীলের আম্মু রুম থেকে বের হয়ে বাইরে চলে যায়। তারপর ডাইনিং টেবিলে গিয়ে সবার জন্য নাস্তা তৈরি করে। সকাল 8টার মধ্যে সবাই ব্রেকফাস্ট টেবিলে জয়েন করে। তারপর নাস্তা শেষ হলে নীল আর নেহা দুজনে কলেজের উদ্দেশ্যে বের হয়। কলেজ ক্যাম্পাসে এসেই নেহা দেখতে পায় তার বান্ধবী রিমি একটু দূরে দাঁড়িয়ে আছে। তখনই সে রিমিকে ডাক দেয়। এই রিমি, কি হয়েছে? তুই ওখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? এদিকে একটু আমার কাছে আয় তো। কই, আমার আবার কি হবে? আমি তো একদম ঠিক আছি। আচ্ছা, তোর কি হয়েছে তুই সেটাই বল। না হয় তুই তো কখনো কলেজ ক্যাম্পাসে সকাল 10টার আগে পাহাই রাখিস না, তাহলে আজ এত সকাল সকাল চলে আসলি যে? রিমি কথাটা ঘুরিয়ে অন্যদিকে নিতে চাইছে সেটা নেহা খুব ভালোভাবেই বুঝতে পারে। তাই নেহা রিমিকে বলে,
রিমি কথাটা ঘুরিয়ে অন্যদিকে নিতে চাইছে, সেটা নেহা খুব ভালোভাবেই বুঝতে পারে। তাই নেহা রিমিকে বলে, শোন, আমার সঙ্গে বেশি চালাকি করতে আসিস না। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে সেটাই আমাকে বল। আরে দোস্ত, তুই অযথাই টেনশন করছিস। আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। দেখ, তুই কেন আজ এত সকাল সকাল কলেজে এসেছিস সেটাই আগে বল। আমি যদি বলি তোর কি হয়েছে সেটা জানার জন্য আমি এত সকাল সকাল কলেজে এসেছি? দেখ, তুই খুব ভালো করে জানিস আমি কখনোই এত সকাল সকাল কলেজে আসি না। আর তুই আমার বন্ধু, তোর কোনো সমস্যা হলে তুই সবার আগে সেটা আমার সাথে শেয়ার করবি, কিন্তু তুই সেটা না করে অন্য কিছু করেছিস। মানে তুই কি বলতে চাইছিস? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আমার আবার কি আর হবে, কি সমস্যা? তখন নেহা খুব ভালোভাবেই বুঝতে পারে রিমি তাকে বিষয়টা বলবে না, কারণ রিমি খুব ভালো করে জানে নেহা বিষয়টা জানতে পারলে কী হবে। কিন্তু রিমি এই বিষয়টা যতই লুকানোর চেষ্টা করুক না কেন, কিন্তু নেহা তো অনেক আগেই জেনে গেছে আসলে বিষয়টা কি। তাই নেহা রিমিকে সরাসরি বলে, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আসলে তুই বিষয়টা আমার সঙ্গে শেয়ার করতে চাইছিস না, কিন্তু তুই আসলে জানিস না এই বিষয়টা আমি অনেক আগেই নীলের কাছ থেকে জানতে পেরেছি। তাই আজ কলেজ ছুটি হওয়ার পর আমি তোর সঙ্গে যাব, ওই ছেলেটার সঙ্গে দেখা করব। তারপর দেখি ছেলেটার বুকের পাটা কত বড়। দেখ নেহা, তুই আমার বান্ধবী, কিন্তু আমি তোকে সবসময় আমার নিজের বোনের মতো দেখি। তাই আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ এসব ঝামেলায় তুই নিজেকে জড়াস না। আসলে ছেলেটা খুবই ডেঞ্জারাস, তাই আমি এড়িয়ে চলার চেষ্টা করছি। দেখ, ভয় কী জিনিস সেটা আমি জানি না, কারণ ভয় নামক শব্দটা আমার ডায়েরিতে নেই। তাই তুই আমাকে যাই কিছু বল না কেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি করবই। আমার সিদ্ধান্ত থেকে কেউ আমাকে পিছু হটাতে পারবে না। তারপর রিমি নেহাকে অনেক বোঝাতে চাইছিল যাতে নেহা এই ছেলেটার সঙ্গে কোনোভাবেই ঝামেলাতে না যায়, কিন্তু নেহা সে তো এক কথার মানুষ, যার সিদ্ধান্ত নিয়েছে তাই করবে, সে অন্য কারো কোনো কথাই শুনবে না। তাই সে রিমির কথা না শুনে ক্লাসরুমে চলে যায় আর কলেজ ছুটি হওয়ার পর কলেজ গেটের বাইরে রিমির জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পরে রিমি সেখানে আসে আর নেহাকে দেখে সে বলে, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? নীল তো চলে যাবে মনে হয়, তারপর তুই কার সঙ্গে বাসায় যাবি? আমি কিভাবে বাসায় যাব না যাব সেই বিষয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। তুই এক্ষুনি একটা রিক্সা ডাক আর তোর বাসার দিকে রওনা দে। আমি এক্ষুনি তোর সঙ্গে যাব আর ওই ছেলেটার সঙ্গে দেখা করব। তারপর দেখ আমি কি করি। দোস্ত, তোকে আমি আবারও রিকোয়েস্ট করে বলছি, আমার সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ছেলেটা খুবই ডেঞ্জারাস, তোর কোনো ক্ষতি করতে পারে। ক্ষতি যদি করেই থাকে তাহলে সে আমার ক্ষতি করবে, তাহলে তোর এত চিন্তা করার কি আছে? তোকে আমি যেটা বলেছি তুই সেটাই কর। নেহার এই কথা শুনে রিমি বাধ্য হয়ে রিক্সা ডাক দেয় আর তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এখন আর যাই হোক নেহা নামক মেয়েটাকে শান্ত করা যাবে না। বেশ কিছুক্ষণ রিক্সাটা চলার পর একটা জায়গায় এসে দাঁড়ালো, আর তখন রিমি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল, ওই যে সামনে দাড়িওয়ালা ছেলেটা দেখতে পারছিস, ওই ছেলেটাই। এই ছেলেটাই প্রতিদিন আমাকে এখানে বিরক্ত করে, কিন্তু ছেলেটার বাবা এই এলাকার খুব প্রভাবশালী একজন মানুষ, তাই আমি ভয় পেয়ে কাউকে কিছু বলি না। সে যেই হোক, তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি দেখছি বিষয়টা। বলতে বলতে নেহা ওই ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায় আর কাঁধের উপর হাত রেখে বলতে থাকে, ওই মামুর বেটা তোর নাকি নতুন পাকনা গজিয়েছে, কই সেই পাকনা আমাকে একটু দেখাতো। আরে ওই ম্যাডামকে আপনি আর আরে ওই ম্যাডামকে আপনি আর আপনি আমার এখানে এসেছেন কেন? আপনার আমার কাছে কি চাই? প্রেম না ভালোবাসা, কোনটা? কোনোটাই চাই না, আমি এখানে এসেছি সম্পূর্ণ অন্য একটা কারণে। তোকে একটু উত্তম মধ্যম দিতে চাই। আরে ম্যাডাম, আপনার তো কলেজে আছেন, মনে হচ্ছে আপনি আমার পরিচয় না জেনেই আমার সামনে এসে দাঁড়িয়ে আছেন, আর সেই জন্যই আমার ব্যাপারে এত বড় বড় কথা বলতে পারছেন। শোন সৌরজা ইতর, আমার কলিজা কত বড় সেটা তুই এখনো দেখিসনি। আমি তোকে সেটা দেখানোর প্রয়োজন মনে করছি না। যাই হোক, আমি তোর সঙ্গে যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা হলো, তুই আমার বান্ধবী রিমিকে বিরক্ত করছিস কেন? ও, তার মানে আপনি আমার প্রিয়তমার বিষয়ে কথা বলতে এসেছেন। আমি আমার প্রিয়তমাকে অনেক ভালোবাসি, তাই তো আমি আমার প্রিয়তমাকে প্রতিদিন আমার ভালোবাসার কথা বলতে আসি। কিন্তু আপনি কে?
আমি কে সেই বিষয়ে তোর কোনো জ্ঞান না থাকলেও চলবে, কিন্তু আমি তোকে যেটা বলতে চেয়েছি সেটা হলো আজকের পর থেকে তুই আর কখনো রিমিকে বিরক্ত করবি না। আরে এসব আপনি কি বলছেন? আমি আমার ভালোবাসার মানুষকে বিরক্ত করতে যাব কেন? আমি রিমিকে খুব ভালোবাসি, তাই প্রতিদিন আমি আমার ভালোবাসার কথা জানাতে রিমির সামনে এসে দাঁড়াই। কিন্তু এটাকে আপনি বিরক্তির চোখে দেখছেন কেন? তুই তো দেখছি বড্ড বেহায়া মানুষ। তুই সোজা কথা বুঝতে পারিস না, তাই না? আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তুই যে রিমির পিছনে ঘুরঘুর করিস, রিমি কি তোকে ভালোবাসে এই কথা বলেছে, বা কখনো ভালোবাসবে সেই কথা বলেছে? রিমি আমাকে ভালোবাসে সেই কথা বলিনি, এটা ঠিক আছে, কিন্তু কখনো যে ভালোবাসবে না এটাও তো বলিনি। তাই আমি রিমির পিছনে পড়ে আছি, কারণ আমি জানি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে তাকে পাওয়া যায়। আর যাই হোক, আপনার সঙ্গে এত কথা বলে টাইম ওয়েস্ট করার সময় আমার হাতে নেই। আমি এখন আসছি। এই কথাটা বলে নিলয় নামের ছেলেটা সেখান থেকে চলে যেতে চাইছিল, আর তখনই নেহা ওই ছেলেটার শার্টের কলার ধরে ফেলে আর গালে কয়েক ঘা বসিয়ে দিয়ে বলতে থাকে, ওই করস তো টোটো কোম্পানিতে চাকরি, তাহলে তোর আবার এত ব্যস্ততা কিসের? আমি তোর সঙ্গে কথা বলতে এলাম যাতে তুই রিমিকে আর কখনো বিরক্ত না করিস, আর তুই আমাকে পাত্তা না দিয়ে এখান থেকে চলে যাচ্ছিস। এই বিষয়টা জাস্ট আমি মানতে পারলাম না। তখনই পিছন ফিরে নেহাকে থাপ্পড় মারতে চাইছিল, কিন্তু নেহা ছেলেটার হাত ধরে ফেলে আর এমনভাবে মোচকে দেয় যাতে ছেলেটার কবজি ভেঙে যায়। আর তখনই নেহা ওই ছেলেটাকে বলতে থাকে, আশা করি এবার তুই আমার পরিচয়টা পেয়ে গেছিস, আর কখনোই আমার বান্ধবীকে বিরক্ত করতে আসবি না। আর একটা কথা, আজকের পর থেকে আমি তোর পেছনে গার্ড লাগিয়ে রাখবো। যদি আমি কখনো জানতে পারি তুই শুধু আমার বান্ধবী না, এলাকার অন্য কোনো মেয়ের সঙ্গেও ইফটিজিং করার চেষ্টা করেছিস, তাহলে আমি তোকে সেখানেই মেরে পুঁতে ফেলে আসবো। তখন ওই ছেলেটা আর কোনো কথা না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল। আর নেহা বাসায় চলে আসলো। পাশে আসতেই তার আম্মু বলল, কি ব্যাপার নেহা মামনি, এতক্ষণ তুমি কোথায় ছিলে? নীল তো সে কখন বাসায় চলে এসেছে, কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন? আম্মু, আসলে আমার একটু কাজ পড়ে গিয়েছিল, তাই আসতে দেরি হলো। যাই হোক, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি, আমার জন্য খাবার রেডি করো। ঠিক আছে মামনি, কোনো সমস্যা নেই, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আম্মুর কাছে কোনো রকমের মিথ্যা কথা বলে নেহা সেখান থেকে নিজের রুমে চলে আসে আর ফ্রেশ হয়ে নিচে যায় খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে তারপর ছাদে আসে একটু হাঁটাহাঁটি করার জন্য। আর তখনই নীল সেখানে উপস্থিত হয় আর নেহাকে দেখেই সে বলতে থাকে, কি ব্যাপার, তখন যে রিমির বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলি তো কি হলো? দেখ নীল, তুই এটা খুব ভালো করেই জানিস যে নেহা কোনো কাজে হাত দেয় আর সেই কাজটা সমাধান হয় না, এমনটা খুব কমই হয়েছে। তাই তুই আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারিস যে আমি রিমির বয়ফ্রেন্ডকে আচ্ছা মতন রাম ধুলাই দিয়ে এসেছি। তোর কবলে পড়লে একটা মানুষ, আর যাই হোক আমি ইচ্ছে মতো পিটুনি খেতে পারবো, সেটা তো আমি খুব ভালো করে জানি। কিন্তু ওই ছেলেটা কি বলেছে একবারও যে সে আর রিমিকে বিরক্ত করবে না? যদিও ছেলেটা মুখ দিয়ে এমন কোনো কথা উচ্চারণ করেনি, কিন্তু তারপরও আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি এই ছেলেটা আর যাই হোক কখনো রিমিকে বিরক্ত করতে আসবে না। আর যদি কখনো রিমিকে বিরক্ত করতে আসে, তাহলে হয়তো আমার নাম মুখে নিয়ে তসবি জপবে। তখন নীল আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসে আর নেহা কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করার পর রুমে এসে পড়তে বসে। এভাবেই চলতে থাকে দিনকাল। হঠাৎ একদিন বাসায় বেশ কিছু গেস্ট আসে। কিছু লোক বললে ভুল হবে, প্রায় অনেকজন মানুষ এসেছিল। তাই সেদিন নীলের আম্মু নেহাকে বলে, নেহা, একটা কাজ করো, তুমি আর নীল দুজন এক রুমে গিয়ে শুয়ে পড়ো, বাড়িতে তো আজ অনেক মেহমান এসেছে, তাই জায়গা সংকট পড়েছে। একদমই না, আমি তোমার ওই ফাজিল মার্কা ছেলের সঙ্গে এক রুমে ঘুমাতে পারবো না। তোমার ছেলে যে রকমের ফাজিল, কখন কি করবে না করবে তার কোনো নিশ্চয়তা নেই। তার চেয়ে বরং আমি ছাদে গিয়ে ঘুমাই। দেখ নেহা, আমি খুব ভালো করেই জানি যে তুমি আর নীলের মধ্যে সেরকম কোনো বনিবনা নেই, কিন্তু আমি তোমাকে এই কথাটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, তুমি আমার ছেলেকে যত খারাপ মনে করো না কেন, আমার ছেলেটা কিন্তু আসলে ততটা খারাপ নয়। আরে আম্মু, তুমি সব সময় এত বেশি বুঝো কেন? তোমার ছেলেটা খারাপ সেটা আমি কখন বললাম? আমি তো শুধু তোমাকে এটা বললাম যে তোমার ছেলেটা বড্ড ফাজিল, তাই আমি তোমার ছেলের সঙ্গে বেড শেয়ার করতে পারবো না।
লক্ষ্মী মেয়ে আমার, এভাবে বলতে হয় না। আমি তোমাকে যেটা বলছি তুমি এই কথাটা শোনো। তুমি আজকে রাতটা নীলের সঙ্গে থেকে যাও, আর কখনো তোমাকে নীলের রুমে থাকতে বলবো না, কারণ কালকে সকালে তুমি এখন চলে যাবে। তখন নেহা আর কোনো কথা বলল না। চুপচাপ রাতে খাওয়া দাওয়া শেষ করে নীলের রুমে চলে গেল। নেহাকে নীল তার রুমে দেখিয়ে বলতে লাগলো, কি ব্যাপার শাকচন্নি, তুই এত রাতে আমার রুমে এসেছিস কেন? আমাকে কিছু বলবি না? কি বললে তাড়াতাড়ি বলে বিদায় হ। আমি তোকে বেশিক্ষণ সহ্য করতে পারবো না, তাই কি বলবি তাড়াতাড়ি বল। তাছাড়া এখন আমার পড়াশোনা করার সময়, তোর সঙ্গে ফাইজলামো মার্কা আলোচনা করার সময় নয়। দেখ, একদম মুখ সামলিয়ে কথা বলবি। সব সময় আমার সঙ্গে এরকম আচরণ করবি না। তোদের বাড়িতে পড়ে আছি বলে তুই যা ইচ্ছা তাই আচরণ করবি, আর আমি সেটা মেনে নেব এমনটা কখনোই ভাবিস না। আমি আবার তোকে কখন কি বললাম? আমি তো শুধু এটুকুই বললাম যে তুই আমাকে কিছু বলতে আসলে তাড়াতাড়ি বল, আর তা না হলে এখান থেকে বিদায় হও। আমি এখন পড়ছি। আমি তোর রুমে ঘুমাতে এসেছি, আম্মু আমাকে তোর রুমে পাঠিয়েছে তোর সঙ্গে ঘুমানোর জন্য, কারণ আজ বাড়িতে অনেক মেহমান এসেছে, আর মেহমানরা আমার রুমেও থাকবে। তাই আমি কোথায় ঘুমাবো সেজন্য আম্মু আমাকে এখানে পাঠিয়েছে। অসম্ভব, তোর মতো একটা মেয়ের সঙ্গে এক রুমে রাত কাটানো আমার পক্ষে সম্ভব নয়। তুই অন্য কোথাও গিয়ে ঘুমাও, আমি তোকে আমার রুমে জায়গা দিতে পারবো না। কথাটা শেষ করার আগেই নীলের আম্মু সেখানে উপস্থিত হয় আর নীলকে উদ্দেশ্য করে বলতে থাকে, সব সময় এত কথা বলবে না, আমি যেটা বলি সেটাই শোনো। নেহা আর তুমি আজ এই রুমে ঘুমাবে। যদি আমার কথা অ্যাকচুয়াল পরিমাণ নড়চড় হয় তাহলে কিন্তু তোমার কপাল খারাপ আছে, এটা আমি বলে দিলাম। আর তুমি আমার সম্পর্কে খুব ভালো করেই জানো, আমি যেটা বলি সেটা করি, আর দ্বিতীয় কোনো কথা শুনিনি। তখন নীল আর কোনো উপায়ন্তর না দেখে কথা না বলে চুপচাপ বসে রইল। আর এদিকে নেহা বিছানা গোছাতে শুরু করলো। আসলে প্রত্যেকটা ছেলেদের রুম এতটাই অগোছালো থাকে, কোনো একটা মেয়ে সেখানে আসলে সেটা না গুছিয়ে থাকতে পারে না। নেহা বিছানা গুছিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়লো। প্রায় কিছুক্ষণ পর নীল ঘুমোতে আসলো। এই শোন, আমি এই পাশে ঘুমাচ্ছি, তুই কিন্তু ভুল করেও আমার শরীরে হাত দিবি না। কোনো মেয়ে মানুষের সঙ্গে ঘুমানোর অভ্যাস আমার নেই। তুই যদি আমার শরীরের উপর হাত তুলিস তাহলে কিন্তু আমি সারা রাত ঘুমাতে পারবো না বলে দিলাম। আর যদি রাতে ঘুমাতে না পারি তাহলে কিন্তু তোর কপালে খারাপ আছে। ও তাই নাকি? তোর কোনো মেয়ে মানুষের সঙ্গে ঘুমানোর অভ্যেস নেই, আর আমার 10-12টা ছেলে নিয়ে ঘুমানোর অভ্যাস আছে। তুই এইটাই বলতে চাইছিস তো? আচ্ছা ঠিক আছে, তুই রাতটা শেষ হতে দে, তারপর দেখ আমি আম্মুর কাছে তোর নামে কিভাবে বিচার দেই। আরে বাবা, আমি তোকে কি বললাম আর তুই আমাকে কি বললি? আমি কখন বললাম ছেলেদের নিয়ে তোর ঘুমানোর অভ্যাস আছে? আমি তো শুধু এটাই বললাম যে আমি কোনো মেয়ে মানুষকে নিয়ে কখনো ঘুমাইনি। আচ্ছা ঠিক আছে, এত কথা বলিস না। কথা না বলে চুপচাপ আপোষে ফিরে শুয়ে পড়। তারপর কেউ আর কোনো কথা না বলে চুপচাপ দুজন দুদিকে ফিরে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ যখন নীলের ঘুম ভাঙলো তখন সে দেখতে পেল নেহা তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখে নীল নেহাকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু নেহা আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরেছিল। তাই নীল নেহাকে ডাকতে শুরু করে, এই নেহা, কি হয়েছে তোর? তোকে তো আমি আগেই বলেছিলাম যে আমি তোর সঙ্গে ঘুমাতে পারবো না, কিন্তু তুই তো জোর করে আমার সঙ্গে ঘুমাতে এসেছিস। এখন আবার আমাকে এভাবে জড়িয়ে ধরেছিস কেন? এত কথা বলিস না তো, আমার একটু ভয় ভয় লাগছে তাই আমি তোকে জড়িয়ে ধরেছি। আর আমি তোমার নিজের খালাতো ভাইকেই জড়িয়ে ধরেছি, এখানে আবার কি হয়েছে? এই জন্যই আমি তখন তোকে আমার সঙ্গে ঘুমাতে নিষেধ করেছিলাম। এখন যে তুই আমাকে টাচ করে আছিস, আমি তোমার এখন কোনোভাবেই ঘুমাতে পারবো না। এখন তো শুধু বারবার আমার ঘুম ভেঙে যাবে। কোনো কথা না বলে চুপ করে ঘুমাবি নাকি কয়েকটা দিতে হবে? এইটা তুমি খুব ভালো করে জানিস যে ঘুমের মধ্যে বিরক্ত করা আমি একদমই পছন্দ করি না, আর তুই সেটাই করছিস। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, আমি তোকে কোনো বিরক্ত করব না, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে ঘুমা। আমাকে তুই যদি এভাবে জড়িয়ে ধরে রাখিস তাহলে আমার দম বন্ধ হয়ে আসবে আর আমি ঘুমাতে পারবো না। কিন্তু নেহার এই কথা কান পর্যন্ত পৌঁছেছে কিনা সেটা ঠিকমতো বোঝা গেল না, কারণ নেহার কোনো প্রতিক্রিয়া হলো না। সে আগের মতোই নীলকে জড়িয়ে ধরে শুয়ে আছে। যাই হোক, তখন নীল বুঝতে পারে আর যাই হোক নেহা তাকে ছেড়ে ঘুমাবে না, তাই সে ঘুমানোর চেষ্টা করলো। যদিও সেদিন রাতে ভালো মতো ঘুম হলো না, কিন্তু আজ ঘুমন্ত অবস্থায় কোনো রকমের রাতটা পার করলো। সকালবেলা ঘুম থেকে উঠেই নীল নেহাকে বলতে লাগলো, এই এত নির্লজ্জ মার্কা চরিত্র কেন তোর? আমাকে বলতো। আমি তোকে কতবার বলেছিলাম আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করবি না, কিন্তু তুই আমার কোনো কথা না শুনে সেটাই করেছিস। তুই কি আমার বিয়ে করা বউ না কি রে?
তুই যদি আমাকে তোর বউ বানাতে চাস তাহলে আমি তোর বউ হয়ে সারা জীবন তোর কাছে থেকে যেতে চাই। আমার তো মাথা খারাপ হয়েছে, তোর মতো একটা মেয়েকে আমি আমার বউ বানাবো কখনোই না। তুই আমার সামনে থেকে সর, আর কখনো আমার রুমে ঘুমাতে আসবি না, এটা তোকে শেষবারের মতো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, সে তোর যা ভালো মনে হয়। বলতে বলতে নেহা নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চুপচাপ ওই রুম থেকে বের হয়ে চলে আসলো আর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর নাস্তা করে কলেজে চলে গেল। এভাবে বেশ ভালোই কাটছিল দিন। হঠাৎ একদিন নেহা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। হঠাৎ নেহা কলিং বেলের আওয়াজ শুনতে পায় আর তখনই তার আম্মা বলে, কি ব্যাপার নেহা? ওই তুই সেই কখন থেকে কেউ একজন কলিং বেল বাজাচ্ছে, কেউ দরজা খুলিস না কেন? এই সময় তো কারোর আসার কথা নেই, তাহলে হঠাৎ করে কে আসলো আমি তো সেটাই ভাবতে পারছি না, তাই তো একটু বোঝার চেষ্টা করছি। এত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। আমি তোকে দরজা খুলতে বলেছি, তুই দরজা খোল, আর কোনো কথা বলবি না। আইসে ওর মহাবিজ্ঞানী এত ধ্যান ধারণা করার জন্য। তখন নেহা আর কোনো কথা না বলে চুপচাপ দরজাটা খুলে। কিন্তু দরজা খোলার পর সে যেই মানুষটাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বাবা, তুমি এখানে এতদিন পর কেন আসলে? আমি তো ভুলেই গেছিলাম আমার একজন বাবা আছে। কেন, তুই কি বাবা ছাড়া এমনি এমনি জন্মেছিলি নাকি যে বাবার কথা মনে পড়ে না তোর? যাই হোক, মা ওসব কথা পরে হবে। আগে তুই আমার একটু বুকে আয় তো। কতদিন ধরে আমার বুকটা হাহাকার করছে তোকে একবার বুকের সঙ্গে জড়িয়ে নেওয়ার জন্য। প্লিজ একবার আমার বুকে আয়। বাবা, তুমি জানো সেই ছোটবেলা থেকে কত অপেক্ষা করি তুমি আসবে। সবার বাবা আসে কিন্তু তুমি আসো না। সবার বাবা সবাইকে কত আদর করে, যদিও আম্মু আর খালুজান আমাকে অনেক আদর রেখেছেন, কিন্তু তারপরও তোমার কথা তবে বলতে পারি না। দুজনের কথোপকথন রান্নাঘর থেকে শোনা যাচ্ছিল, কিন্তু কি কথা হচ্ছে সেটা ঠিকমতো বোঝা যাচ্ছিল না। তাই নীলের আম্মু নেহাকে উদ্দেশ্য করে বলে, তুমি একবার বাইরে এসে দেখো আমি কার সঙ্গে কথা বলছি, তারপর যদি তোমার মনে হয় যে আমি ফালতু কথা বলছি তাহলে সেটাই, কিন্তু প্লিজ তুমি একবার বাইরে এসে দেখো কে এসেছে। এই কথা শুনে নীলের আম্মু অনেকটা চমকে যায়। সে বুঝতে পারে না নেহা কার কথা বলছে আর কে এসেছে। তাই সে রান্নাঘর থেকে বের হয়ে এসে বলে, আরে রোহান, তুমি এতদিন পর কোথা থেকে আসলে? আমরা তো ভেবেছিলাম তুমি হয়তো আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছো আর কখনো ফিরে আসবে না। তোমার মেয়ে তো প্রতিদিন অপেক্ষা করে তোমার জন্য, তুমি ফিরে আসবে বলে, কিন্তু তুমি ফিরে আসো না। আপা, আপনি তো খুব ভালো করেই জানেন নেহার মাকে আমি কতটা ভালোবাসতাম। সে তো আমার পুরো জীবনটা জুড়ে রয়েছিল। তাকে তো আমি কোনো দিনই ভুলতে পারিনি, আর পারবো না। এইটা তোমাকে মুখ দিয়ে বলতে হবে না, আমরা সবাই খুব ভালো করে জানি তুমি নেহার মাকে কত ভালোবাসতে, কিন্তু সে আমাদের ছেড়ে এইভাবে হঠাৎ চলে যাওয়াটা আমরা কেউই মেনে নিতে পারছি না। যাই হোক, তুমি এতদিন কোথায় ছিলে? এই তো ছিলাম, ঘুরে ঘুরে আসলে। জানেন তো, ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে গেলে জীবনটা সত্যি খুবই অগোছালো হয়ে যায়। তাই আমি নেহার মায়ের চলে যাওয়াটা এত সহজে মেনে নিতে পারিনি। তারপর তারা তিনজনে আরো অনেক কথা বলতে থাকে। এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় আর তখন নীলের আম্মু নেহার বাবাকে বলে, আচ্ছা যাই হোক, তোমার গল্প পরে শুনবো, এখন তুমি ফ্রেশ হয়ে উপরে চলে যাও। নেহা তোমাকে তোমার রুমটা দেখিয়ে দেবে, তারপর ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই একসঙ্গে রাতের খাবার খাবো। তখন নেহার বাবা আর কোনো কথা না বলে চুপচাপ নেহার পিছন পিছন উপরে চলে আসে আর নেহা ওনাকে রুমটা দেখিয়ে দেয় আর গোসল করার জন্য কাপড় চোপড় দেয়। তারপর উনি ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ পর নিচে আসেন রাতের খাবার খাওয়ার জন্য। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে গেল। হঠাৎই সেদিন বিকেলবেলা সবাই যখন ড্রয়িং রুমে বসে গল্প করছিল তখন নেহার বাবা নীলের আম্মুকে উদ্দেশ্য করে বলে, দেখেন আপা, আমি খুব ভালো করেই জানি আমি চলে যাওয়ার পর আপনারা নেহাকে অনেক কষ্ট করে লালন পালন করে মানুষ করছেন। নেহার উপর আমার চাইতে আপনাদের অধিকার বেশি। কিন্তু একটা কথা বলতেই হচ্ছে, দেখুন আমি নেহার জন্মদাতার পিতা, তাই আমি চাইছি যে কয়টা দিন পৃথিবীতে বেঁচে আছি সেই কয়টা দিন আমি আমার সন্তানকে বুকে নিয়ে বাঁচি। নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে অনেক কষ্ট করে এই কয়টা বছরে নিজেকে একটু শক্ত করেছি, আর এখন আমি আমার সন্তানটাকে নিয়ে থাকতে চাই। এটা তুমি কোন ধরনের কথা বলছো? তুমি তোমার সন্তানকে নিয়ে থাকবে এখানে আমাকে জিজ্ঞাসা করার কি আছে? আর তোমার সন্তান যদি তোমার সঙ্গে থাকতে চায়
তাহলে তো হলো, তুমি এ ব্যাপার আমার সঙ্গে কথা না বলে নেহার সঙ্গে কথা বল, তাহলে তো বেশি ভালো হয়। তখন নেহার বাবা নেহাকে জিজ্ঞাসা করে আর নেহা তখন উত্তর দেয়। দেখো, আমার মা যখন থেকে আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে তখন তুমিও আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমার সেই সময়টাতে আমার পরিবারকে খুব প্রয়োজন ছিল। সেই সময়টাতে আমি কাউকেই পাইনি। সেই সময়টা আম্মু আমাকে দিয়েছে। সে অনেক কষ্ট করে আমাকে লালন পালন করে মানুষ করেছে। তাই তুমি চাইলেও আমি আম্মুকে ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকতে পারবো না। তোমার যদি আমাকে নিয়ে থাকার এত ইচ্ছা থাকে তাহলে তুমি এখানে আমার সঙ্গে থাকতে পারো। দেখো মামনি, তুমি বিষয়টা নিয়ে যেভাবে ভাবছো আসলে বিষয়টা সেরকম নয়। আমি তোমার বাবা, আমি চাইলেই তোমার খালামণির বাড়িতে থাকতে পারি না। আমার নিজের একটা বাড়ি আছে এবং যথেষ্ট সহায় সম্পত্তি আছে, যেগুলো অনেক দিন ধরে অন্য কেউ ভোগ করছে, আর তার একমাত্র উত্তরাধিকারী হলে তুমি। তাই আমি চাই তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। আমি আমার সকল সহায় সম্পত্তি তোমার নামে লিখে দিব। দেখো, আমার কাছে সহায় সম্পত্তি তেমন কোনো কিছুই না। আসলে আম্মু আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে আমি অন্য কিছুর কথা ভুলেই গিয়েছিলাম। তাই তুমি চাইলেও আমি আম্মুকে ছেড়ে থাকতে পারবো না। আই এম সো সরি বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও। নেহা, তোমাকে আমি এই শিক্ষা দেইনি। তোমাকে আমি কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা খুব ভালো করে শিখিয়েছি। তুমি তোমার বাবার সঙ্গে এভাবে কথা বলো না। দেখো আম্মু, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমি এটাও খুব ভালো করেই জানি যে আমি আমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছি। তাই আমি আমার বাবাকে বলছি, আমি আমার আম্মুকে ছেড়ে কোথাও যাব না। দেখো আম্মু, সবসময় তোমার পাশে ছিলাম, সবসময় তোমার পাশে থাকবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু একটা কথা, তোমাকে তোমার বাবার সঙ্গে যেতেই হবে, কারণ সে তোমাকে জন্ম দিয়েছে। আমাদের চাইতে তার অধিকার অনেকখানি বেশি। কার অধিকার কতখানি সেই সব বিষয়ে আমি কোনো কিছু জানি না, আর জানতেও চাই না। আমি শুধু এইটুকুই জানি যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। দেখো, উনি তোমার বাবা, উনি চাইলে তোমাকে এখান থেকে জোর করে নিয়ে যেতে পারে, কিন্তু আমি আশা করব তোমাকে সেটা করতে হবে না, কারণ তুমি যথেষ্ট বুদ্ধিমতী আর জ্ঞানী একটা মেয়ে। রোহান, তুমি কোনো চিন্তা করো না। আমি যেভাবে পারি নেহাকে আগামীকালকে তোমার সঙ্গে তোমাদের বাড়ি পাঠাবো। তারা তিনজনে তাদের কথার সেখানে পরিসমাপ্তি ঘটাচ্ছিল, কিন্তু তখনই নীল সেখানে উপস্থিত হয় আর এমন কথা শুনে বলতে থাকে। কি ব্যাপার, তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? আমি দূর থেকে একটু একটু শুনছিলাম। নেহা আমাদের এখান থেকে চলে যাবে মনে হয়। হ্যাঁ, তুমি একদম ঠিকই শুনেছ। সে তো অনেকদিন ধরে আমাদের সাথে আমাদের এখানে আছে, কিন্তু এখন তার বাবা ফিরে এসেছে, তাই আমি চাইছি এখন থেকে সে তার বাবার সঙ্গে থাকুক, কারণ সে তার বাবার একমাত্র রাজকন্যা ছিল। তোমার খালামণি চলে যাওয়ার পর সে একটু মানসিকভাবে বিধ্বস্ত হয়ে এই কয়েকদিন তার সন্তান থেকে আলাদা ছিল, তাই আমি চাই না সে আর তার সন্তান থেকে আলাদা থাকুক। আমি তোমাদের কথা শুনে একমত হতে পারলাম না, কারণ আমি সেই ছোটবেলা থেকে নেহার সঙ্গে একসঙ্গে বড় হয়েছি। আমার খেলার সাথী, বন্ধু বান্ধবী যাই কিছু বলো না কেন, সব কিছুই নেহা নেহা। নেহাকে ছাড়া আমি থাকতে পারবো না। নেহা যদি এখান থেকে চলে যায় তাহলে আমিও তার সঙ্গে যাব। এগুলো কোন ধরনের কথা? আমি কিন্তু সেটা বুঝাতে পারছি না। নেহা, তোর বাবার সঙ্গে তার বাবার সাথে থাকবে, সেখানে তুমি কোথায় যাবে? এসব পাগলা মার্কা কথা বার্তা বন্ধ করো। কিন্তু নীল কোনো কথাই শুনছে না, কারণ সে ছোটবেলা থেকেই নেহার সঙ্গে বড় হয়েছে, তার সবটা সময় কাটিয়েছে। তাই এখন সে চাইলেও একা একা ভালো থাকতে পারবে না। তাই সে নেহাকে এখান থেকে চলে যেতে দিতে চাইছে না। তাই শেষের বারের মতো সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে। আমি তোমাদের সবাইকে শেষবারের মতো বলছি, নেহা যদি এই বাড়িতে না থাকে তাহলে আমিও এই বাড়িতে থাকবো না, কারণ নেহা ছাড়া আমার উপস্থিতি ক্ষুণ্ণ। আঙ্কেল, আপনি আমাদের এখানেই থাকুন, আমাদের কোনো প্রবলেম হবে না। দেখো বাবা, সেটা তো হয় না। হাজার হোক আমি তোমার খালামণির হাজব্যান্ড। আমি চাইলেও তোমাদের এখানে থাকতে পারি না। সমাজের লোক এটাকে ভালো চোখে দেখবে না। তাছাড়া আরও অনেক সমস্যা আছে, তাই আমি নেহাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। তারপর নেহা আর কোনো কথা না বলে নিজের রুমে এসে কাঁদতে শুরু করার কারণ সে নীল আর আম্মুকে ছাড়া কোনোভাবেই ভালো থাকতে পারবে না। তখনই নীল সেই রুমে আসে আর নেহাকে বলে। কি ব্যাপার নেহা, কান্না করছিস কেন? তুই এইভাবে কান্না করিস না। তুই কান্না করলে আমার খুব কষ্ট হয়।
আমি সহ্য করতে পারি না। দেখ, আমি কোনোভাবেই বুঝতে পারছি না তারা কেন তোর থেকে আমাকে আলাদা করতে চাইছে। আমরা দুজন তো জানি, আমরা তো, তুই ঝগড়া করি না কেন, আমরা একে অপরের প্রাণ, আমরা একে অপরকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি তোকে আর আম্মুকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না। সেই ছোটবেলা গ্রাম থেকে এখানে চলে এসেছি। গ্রামের তেমন কাউকে চিনিও না, আর বন্ধু বলতে আমার সেরকম কোনো বন্ধু কখনোই ছিল না। তাহলে আমি সেখানে গিয়ে কিভাবে থাকবো? আর সামনে পরীক্ষাও আসছে। হ্যাঁ, সেটাই তো। সব থেকে বড় কথা, সারা বছর পড়াশোনা করে যদি পরীক্ষায় না দিতে পারিস তাহলে লাভটা কি আছে? যাই হোক, তোর বাবা যেহেতু তোকে নিয়ে গ্রামে চলে যেতে চায়, তাহলে তোর ওনার মুখের উপর কথা বলা যায় না। তুই রেডি হয়ে গ্রামে চলে যা, তারপর আমি দেখছি কি করা যায়। তারপরে আর কোনো কথা বলে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় আর বাবাকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সারা রাস্তায় নেহা মনমরা হয়ে বাসের সিটে বসে আছে। তখনই তার বাবা বলে, কি ব্যাপার মামুনি, তুমি এভাবে মনমরা হয়ে বসে আছো কেন? আমি তোমাকে ঢাকা থেকে গ্রামে নিয়ে যাচ্ছি বলে তোমার খুবই মন খারাপ? মন খারাপটা তো এই শহরের জন্য নয়, মন খারাপ আম্মুর জন্য, মন খারাপ নীলের জন্য। আমি তাদের দুজনকে ছেড়ে কিভাবে থাকবো সেটা ভেবেই খুব কষ্ট হচ্ছে। প্লিজ তুমি আমাকে শহরেই থাকতে দাও। নেহা দেখো, আমি তোমার বাবা, তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমি এই বিষয়ে তোমার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটাই হবে। তখন নেহা আর কোনো কথা বলে না, চুপচাপ জানালার পাশের সিটে বসে মনোযোগ দিয়ে কাঁদতে থাকে। তখন তার বাবাও আর তাকে কিছু বলে না, কারণ তিনি ভালোভাবেই বুঝতে পারেন এখন কিছু বলতে গেলে নেহা হয়তো আরও অনেক বেশি কান্না করতে শুরু করবে। যাই হোক, এভাবে দেখতে দেখতে তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেল। স্টেশন থেকে নেমে নেহার বাবা একটা অটো নেয় আর তাদের বাড়ির সামনে চলে আসে। বাবা, ওই যে সামনের বাড়িটা দেখা যাচ্ছে, ওইটাই তো আমাদের বাড়ি, তাই না? দেখলে নিজের বাড়ির প্রতি কতটা টান আর কতটা মায়া কাজ করে। তুমি দূর থেকে দেখেই নিজের বাড়িটা একদম চিনে ফেলেছ। আসলে নিজের বসবাসের মতো ভালোবাসার জায়গা আর একটাও নেই। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আসলে আমি আমার ছোটবেলাটা এখানে কাটিয়েছি, আমার ভালো লাগার সময়টা এখানে কাটিয়েছি। এখানকার সব কিছু আমার খুবই পরিচিত আর চেনা। তারপর নেহা আর তার বাবা দুজনে মিলে কথা বলতে বলতে বাড়ির ভেতরে প্রবেশ করে। যদিও তাদের বাড়িটা অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তারপর চলে গেল আরও বেশ অনেক দিন। নেহা আর তার বাবা দুজনে মিলে তাদের বাড়িটাকে অনেকটা গুছিয়ে নিয়েছে। সেদিন হঠাৎ করেই নীল নেহাকে ফোন করে। তোদের বাড়ির ঠিকানা দে, আমি আজকেই আসবো। আমি তোকে ছাড়া আর থাকতে পারছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আরে, এটা তুই কি বলছিস? সামনে পরীক্ষা, এখন এখানে চলে আসলে হবে না। আর এক সপ্তাহ বাকি আছে, আগে পরীক্ষাটা দে, পরীক্ষা শেষ হোক তারপর আইস। দেখ, আমি তোকে তোদের বাড়ির ঠিকানা দিতে বলেছি, অন্য কথা বলতে বলিনি। তুই যদি তোদের বাড়ির ঠিকানা না দিস তাহলে আমি নিজেই নেত্রকোনায় চলে আসব, আর তারপর যেভাবেই পারি তোর ঠিকানা খুঁজে নেব। এখন বল তুই কোনটা করবি? নেহা পড়ে গেল মহা বিপদে। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, কারণ এক সপ্তাহ পরে তাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা। আর এখনই যদি নীল এখানে চলে আসে তাহলে ঠিকমতো পড়াশোনা হবে না, আর পড়াশোনা ঠিকমতো না হলে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। নেহা এটা কোনোভাবেই চায় না, তাই সে নীলকে বোঝাতে শুরু করে। কিন্তু নীল কোনো কথাই শুনবে না। সে যেটা সিদ্ধান্ত নিয়েছে সে সেটাই করবে। দেখ নেহা, আমাকে এত বুঝিয়ে সুজিয়ে কোনো কাজ হবে না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই করব। আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি, তুই তোদের ঠিকানা বল। তারপর নেহা নীলকে তাদের বাড়ির ঠিকানা দেয় আর সঙ্গে সঙ্গেই সেই নীলের আম্মুকে ফোন করে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? এই তো আমি আছি ভালো, কিন্তু তুমি তো গ্রামে যাওয়ার পর আমাকে একদম ভুলে গেছো। আমাকে এখন আর আগের মতো কল দাও না। আজ 2 দিন পর কল দিয়েছো। তুমি জানো কোনো কন্ঠ না শুনলে আমার একদমই ভালো লাগে না। আমিও তোমাকে খুব মিস করছি, সেই জন্যই তো আমি এখানে আসতে চাইছিলাম না, কিন্তু তুমি তো নিজেই আমাকে জোর করে এখানে পাঠিয়ে দিলে। কি করব বল, তোর বাবা তোকে নিয়ে যেতে চাইছে, এখানে আমি তোকে আটকে রাখি কিভাবে? হাজার হোক সে তোর জন্মদাতার পিতা, তাই তো আমি তার সঙ্গে যেতে দিলাম। তোর বাবা ছাড়া অন্য কেউ আসলে আমি তোকে কখনোই দিতাম না। আচ্ছা, কি করছিস এখন? এই তো সবেমাত্র তোমার ছেলের সঙ্গে কথা বললাম। তোমার ছেলে নাকি সব কিছু ফেলে রেখে আমার এখানে চলে আসছে, সামনে তার পরীক্ষা, কিন্তু এখন এখানে আসার কি দরকার? সে তোকে ছাড়া কোনোভাবে থাকতে পারছে না নাকি?
নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি নিজেও তাকে অনেকবার ওখানে যাওয়ার জন্য মানা করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। সে তোর কাছেই যাবেই। তারপর নেহা আম্মুর সঙ্গে আরো বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। আর এদিকে অপেক্ষা করতে থাকে নীল কখন আসবে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। নেহা বাড়ির বাইরের বাগানে বসে আছে। এমন সময় হঠাৎ দেখলো নীল আসছে। নেহা উঠে দাঁড়াতেই নীল তার দিকে তাকায়। আর তখনই দৌড়ে এসে নেহাকে জড়িয়ে ধরে বলে, এই পাষাণ বেইমান, তুই এতদিন ধরে আমাকে ছাড়া কেমনে আছিস? আমি তো তোকে ছাড়া থাকতে পারছিলাম না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তাই তো আমি তোর কাছে চলে এলাম। আমারও তোকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব বল। আমি তো তোদের এখানে থাকতে চেয়েছিলাম। আম্মু আর বাবা দুজন মিলে আমাকে এখানে নিয়ে আসার বন্দোবস্ত করলো। যাই হোক, এখন আর কোনো কথা নয়, বাড়ির ভেতরে চল বিশ্রাম নিবি, তারপর তোর সঙ্গে কথা বলবো। তারপর নেহা নীল দুজনেই বাড়ির ভিতরে চলে আসে। নীল একটু বিশ্রাম নেয়। আর এদিকে নেহা নিজের হাতে নীলের জন্য বেশ কয়েক পদের রান্না করে। রান্না শেষ হলে নেহা নীলকে খাবার টেবিলে ডাকে। তারপর নেহার বাবা সহ তিনজনের রাতের খাবার খেতে বসে। নীল খাবার খেতে খেতে বলল, আরে, তুই তো দেখছি কয়দিনে পাকা রাঁধুনি হয়ে গেছিস। আমাদের বাড়িতে যখন থাকতি তখন তো রান্নাঘরের ধারে কাছেও যেতি না, আর এখন নিজে কত সুন্দর খাবার রান্না করেছিস। কি করব বল, সেখানে তো আম্মু ছিল। আম্মুর নিজের হাতে রান্না করে আমাদের সবাইকে খাওয়াতো, কিন্তু এখানে তো কেউ নেই। এখানে তো আমার সমস্ত কাজ আমার নিজের হাতেই করতে হয়, তাই রান্না করাটা এখন শিখে গেছি। যাই হোক, খাবার কেমন হয়েছে সেটাই বল। তোর হাতের রান্না কখনো খারাপ হতে পারে? অনেক ভালো হয়েছে। যাই হোক নেহা, আমি তো আগে কখনো গ্রামে আসিনি, তাই আগামীকাল তুই আমাকে সারাটা গ্রাম ঘুরে দেখাবি। আমার না গ্রাম দেখার অনেক ইচ্ছে। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আগামীকাল নেহাকে নিয়ে আমাদের পুরো গ্রামটা একবার ঘুরে দেখো, আশা করি তোমার ভালো লাগবে। নেহা কি বলেছি শুনেছিস তো? হ্যাঁ বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাকে এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি আগামীকাল নীলকে নিয়ে সারা গ্রাম একবার ঘুরে দেখব, কারণ আমি তো অনেক দিন আগেই গ্রাম থেকে চলে গেছি। আর শহরে চলে যাওয়ার পর তো গ্রামে কখনো আসাই হয়নি। এইভাবে কথা বলতে বলতে সবার খাওয়া দাওয়া শেষ হলে যে যার যার রুমে চলে যায়। নীল তার রুমে শুয়ে আছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসছিল না। তাই সে নেহার রুমে দরজার সামনে দাঁড়িয়ে নক করে। এই নেহা, ঘুমিয়ে গেছিস নাকি? না ঘুমালে দরজাটা একটু খোল, তোর সঙ্গে বসে একটু গল্প করব। আরে তুই এখনো ঘুমাসনি কেন? রাত তো 12টার মতো বেজে গেছে। সারা দিন জার্নি করে এসেছিস, তবুও তো শরীর ক্লান্ত হয়নি? যেখানে তুই আছিস সেখানে শরীর ক্লান্ত হওয়ার জো আছে? এখন দরজাটা খুলে আমি তোর সঙ্গে একটু গল্প করব। তারপর নেহা বিছানা ছেড়ে নেমে দরজাটা খুলে দেয়। আর নীল রুমের ভিতরে আসে। তারপর দুজনে গল্প করতে থাকে। এভাবে রাত প্রায় 3টার মতো বেজে যায়। তখন নেহা হঠাৎ নীলকে বলে, এই হাদারাম, এবার নিজের রুমে যা আর ঘুমিয়ে পড়। রাত 3টা বেজে গেছে, আমাকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ সবার জন্য সকালের নাস্তা তৈরি করতে হবে। এখন যদি না ঘুমাই তাহলে সকালে উঠতে পারবো না। কিন্তু আমার তো তোকে ছেড়ে যেতে মন চাইছে না, কারণ এতদিন পর তোকে কাছে পেয়েছি। আমার তো মন চাইছে ওই দিনের মতো আজও তোকে জড়িয়ে ধরে ঘুমাই। মানে, আমি ওই দিনের কথা বলছি যেদিন আমাদের বাসায় অনেক গেস্ট এসেছিল আর তোর ঘুমানোর জায়গা ছিল না বলে তুই আমার রুমে ঘুমিয়েছিলি। চুপচাপ কোনো কথা না বলে এখান থেকে যা আর রুমে গিয়ে ঘুমিয়ে পড়। কালকে তো আমি তোকে নিয়ে সারা গ্রাম ঘুরবো, তখন ঘুরতে ঘুরতে গল্প করা যাবে। এখন আর কোনো কথা নয়, চুপচাপ রুমে যা। তারপর নীল নিজের রুমে চলে যায় আর ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকাল হতেই নেহার বাবা তাকে ডাক দেয়। কি ব্যাপার মামুনি, তুমি তো বাড়িতে আসার পর থেকে কখনোই এত দেরি করে ঘুম থেকে উঠো না। তাহলে আজ কি হলো, এখনো ঘুম থেকে উঠছো না কেন? বাড়িতে মেহমান আছে, নাস্তা বানাতে হবে তো। বাবার গলার আওয়াজ শুনে নেহা ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে রুমের দরজা খুলে। তখন তার বাবা তাকে বলে, কি ব্যাপার মামুনি, কি হয়েছে? এখন তো সকাল 8টার মতো বেজে গেছে, তুমি তো কখনোই এত দেরিতে ঘুম থেকে উঠো না। আসলে বাবা, গতকাল রাত্রিরে তুমি ঘুমিয়ে পড়ার পর নীল আমার রুমে এসেছিল আমার সঙ্গে গল্প করার জন্য। আর তার সঙ্গে গল্প করতে করতে রাত 3টার মতো বেজে গেছিল, তাই সকাল কখন হয়ে গেছে বলতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি রুমে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই সবার জন্য নাস্তা তৈরি করছি। বলতে বলতে নেহা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে এসে নাস্তা বানাতে শুরু করে। সবাই একসঙ্গে নাস্তা করে। নাস্তা শেষ হলে নেহা নিজের রুমে আসে। আর তখনই হঠাৎ তার ফোনের রিংটোন বেজে ওঠে। সে মোবাইলটা হাতে নিয়ে দেখে তার বান্ধবী রিমি তাকে ফোন করেছে। কি ব্যাপার দোস্ত, করে এভাবে হঠাৎ করে উধাও হয়ে গেলি?
কেন? নীলের কাছে জানতে পারলাম তুই নাকি বাড়িতে চলে গেছিস। হ্যাঁ, সে তো 1 সপ্তাহের বেশি হলো আমি গ্রামের বাড়িতে চলে এসেছি। আর গতকাল তো নীল আমার এখানে এসেছে আমার সঙ্গে দেখা করতে। দোস্ত, তোকে একটা কথা বলার জন্য আমি ফোন করেছি। আমার মনে হয় নীল তোকে ভালোবেসে ফেলেছে, তাই তোর এভাবে চলে যাওয়াটা সে মেনে নিতে পারেনি, আর সেজন্যই এভাবে পাগলের মতো তোর কাছে ছুটে চলে গেছে। কিন্তু আমার মনে হয় তোর মাথায় সমস্যা আছে, কারণ আমরা আপন খালাতো ভাই বোন। আমি তোকে কখনোই আমার প্রেমিকের চোখে দেখিনি, আর কখনো দেখবও না। তাই যতটা সম্ভব তুই ভুল করেছিস। আরে বাবা, আমি ভুল করতে যাব কেন? তুই যে কয়দিন ধরে বাড়িতে গেছিস সেই কয়দিন ধরে নীল সম্পূর্ণ সময়টা আমার সঙ্গে কাটিয়েছে, তাই আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি কি হয়েছে না হয়েছে। তুই কি আমাকে এসব ফালতু কথা বলার জন্য ফোন করেছিস নাকি? তুই তো খুব ভালো করেই জানিস এসব ফালতু মার্কা কথাবার্তা আমি একদম চয়েস করি না। তাই যদি তোর দরকারি কোনো কথা থাকে বলতে পারিস, নয়তো ফোনটা রাখ। আরে বাবা, তুই আমার সঙ্গে এভাবে কথা কেন বলছিস? আমার তো মনে হচ্ছে গ্রামে গিয়ে তুই আমাদের সবাইকে ভুলে গেছিস, আর তোর ডিমান্ড অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে তুই আমাদের কাউকে কোনো পাত্তা দিচ্ছিস না। তুই যদি এরকমটা মনে করে থাকিস, তাহলে এরকমটার কারণ তোর মনে যে স্বপ্ন সেটা মনে হয় কোনো দিনই সত্যি হবে না। আর একটা কথা, আমাকে নিয়ে কখনোই এসব ফালতু চিন্তা ভাবনা করবি না। একদম সস্তার চিন্তা ভাবনা আমার একদমই পছন্দ নয়। যাই হোক, আঙ্কেল আন্টি কেমন আছে সেটাই বল। সবাই খুব ভালো আছে। আচ্ছা, তুই কি পরীক্ষা দিতে আসবি নাকি আসবি না? সেটা তো আমি এখনো বলতে পারছি না। সেই সব কিছু ডিপেন্ড করছে আমার বাবার উপর। আমার বাবা যদি আমাকে পরীক্ষা দিতে যেতে দেয় তাহলে আমি পরীক্ষা দেব, আর নয়তো হয়তো পরীক্ষা দেওয়া হবে না। তোর প্রস্তুতি কেমন চলছে? এই তো চলছে কোনো রকম। যাই হোক দোস্ত, এখন আমি রাখছি। আর রাখার আগে একটা কথা তোকে শেষবারের মতো আবারও বলছি, নীল তোকে ভালোবাসে, আর সেটা আজ হোক বা কাল তুই প্রমাণ পেয়ে যাবি। আর তখন আমাকে বলিস আমার কথা মিথ্যে ছিল কিনা। তোর কথা যেন মিথ্যে হয়, আমি সেটাই সবসময় প্রার্থনা করি, কারণ খালাতো ভাইকে হাজবেন্ড বানানোর কোনো ইচ্ছে আমার নাই। কথাটা বলে একটা দুষ্টুমি মার্কা হাসি দিল নেহা। ফোনটা কেটে দেখতে দেখতে দুপুর হয়ে যায়। তারপর নীল, নেহা আর তার বাবা তিনজনে দুপুরের খাবার খেয়ে নীল নেহা দুজনে বের হয়ে পড়ে গ্রামটা ঘুরে দেখার উদ্দেশ্যে। দুজন মিলে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে, আর এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। বাড়ির দিকে ফিরছিল, তখনই হঠাৎ নীল নেহাকে বলে ওঠে, আছে নেহা, যদি কোনোদিন আমি তোর সামনে আমার ভালোবাসার প্রস্তাব নিয়ে দাঁড়াই, তাহলে কি তুই আমাকে ফিরিয়ে দিবি? তুই আমার খালাতো ভাই, তুই কেন আমাকে ভালোবাসার প্রস্তাব দিবি? আর তুই আমাকে ভালোবাসার প্রস্তাব দিলেও আমি তোকে একসেপ্ট করব না, কারণ তুই আমার খালাতো ভাই। ছোটবেলা থেকে তোদের বাড়ি থেকেছি, খেয়ে পড়ে মানুষ হয়েছি। যেখানে নুন খেয়েছি সেখানে নিমক হারামি করতে চাই না। আমি যদি তোকে ভালোবেসে বিয়ে করি তাহলে তোর পরিবারের কাছে আমাকে ছোট হতে হবে, আর এটা আমি কখনোই চাই না। দেখ নেহা, ভালোবাসা কোনো অপরাধ নয় যে কেউ চাইলে যে কাউকে ভালোবাসতেই পারে। ভালোবাসা একটা পবিত্র জিনিস। আর একটা কথা মনে রাখিস, সবাইকে ভালোবাসা যায় না। কিছু স্পেশাল মানুষ জীবনে স্পেশালভাবে আসে, যাদেরকে ভালোবেসে আগলে রাখা যায়। হয়েছে হয়েছে, তোর প্রেম গুরুর ডায়লগ বন্ধ করে। এসব ডায়লগ আমার একদমই পছন্দ নয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, চুপচাপ কোনো কথা না বলে বাড়িতে চল। বাবা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আমার মনে হয় তুই আমার কথাটাই এড়িয়ে চলার চেষ্টা করছিস। দেখ, আমি সত্যি বলছি, যদি কখনো তোর সামনে ভালোবাসার প্রস্তাব নিয়ে দাঁড়াই তাহলে তুই আমাকে ফিরিয়ে দিস না। এসব ফালতু কথা বলার সময় নেই, চুপচাপ বাড়িতে চল। সন্ধ্যা হয়ে গেছে, তারপর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ভেবে দেখবো তোকে কি বলা যায়। বলতে বলতে নীল নেহা দুজনেই বাড়িতে চলে আসে। এরপর চলে গেল আরও 2-3 দিন। সেদিন দুপুরবেলা তিনজনে একসঙ্গে খেতে বসেছে। এমন সময় হঠাৎ নেহার বাবা বলে উঠল, নীল, তোমাকে একটা কথা বলার ছিল। গত পরশুদিন বিকালবেলা যখন আমি বের হয়েছিলাম তখন আমার ছোটবেলার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। তার একটা ছেলে আছে, শহরে থাকে, যা কোম্পানিতে চাকরি করছে। সে আমার মেয়েকে দেখছি, আমার মেয়েকে তার পছন্দ হয়েছে, তাই সে চাইছিল আমার মেয়েকে তার বাড়ির বউ বানিয়ে নিতে। সে আপনার মেয়ে, আপনার যা ইচ্ছা হয় তাই করতে পারেন, কিন্তু আমার মনে হয়নি আগে এখনই বিয়ে দেওয়াটা ঠিক হবে না, কারণ সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে এখন পড়াশোনা করছে, আগে তার পড়াশোনাটা তাকে শেষ করতে দিন। হ্যাঁ, সে আমার বন্ধু, আমাকে বলেছে সে আমার মেয়েকে বিয়ের পর পড়াশোনা করাতে দিবে। আমি আমার বন্ধুকে সেই ছোটবেলা থেকেই খুব ভালো করে চিনি, তাই আমার মনে হয় আমার বন্ধু আমার সঙ্গে কোনো নাফরমানি করবে না।
কেউ আপনাকে একটা কথা বললো আর আপনি সঙ্গে সঙ্গে সেই কথাটা বিশ্বাস করে নিলেন? আপনি এরকম কেন বলেন তো? বিয়ের আগে সবাই বলে মেয়েদেরকে তারা প্রায়োরিটি দিবে, কিন্তু বিয়ের পর আর সেরকম কোনো কথাই কেউ রাখে না। তাই আমি বলবো এই লোকটাকে বিশ্বাস করা আপনার উচিত হবে না। কিন্তু দেখোনি আমি, মানুষ আজ না হোক কাল তাকে বিয়ে তো দিতেই হবে। তাকে তো আর সারা জীবন আমি আমার কাছে রাখতে পারবো না। আর বিয়ে দিতে হলে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। সেখানে যদি আমি আমার বন্ধুর ছেলেকে বিশ্বাস করি তাহলে ক্ষতি কি? তাছাড়া আমার বন্ধু যেখানে রয়েছে সেখানে আমার মেয়ে ইনশাল্লাহ ভালো থাকবে। আমি আপনাকে বললাম তো নেহাকে এখনই বিয়ে দেওয়া যাবে না, তারপর আপনি কেন আমার কথা শুনছেন না? বারবার আপনার কথাই বলে যাচ্ছে। বলতে বলতে নীল অনেকটাই উত্তেজিত হয়ে পড়ে। এটা দেখে নেহা বলতে থাকে শান্ত হওয়ার জন্য, কিন্তু নীল কোনোভাবেই শান্ত হচ্ছিল না। সে যেন ক্রমশই রেগে আগুন হচ্ছিল। তাই নেহা নীলকে বলে, নীল, এসব কি হচ্ছে? আমি তোদের বাড়িতে এতদিন থেকেছি, দেখেছিস কখনো আমি তোর বাবা মায়ের সঙ্গে এরকম আচরণ করেছি? আর তুই এই কয়দিন হলো আমার বাড়িতে এসেছিস আর এসেই আমার বাবার সঙ্গে এরকম অসভ্যের মতো আচরণ করছিস কেন? আই অ্যাম সো সরি নেহা, কিন্তু একটা কথা আমাকে বলতেই হচ্ছে। আমি ওনাকে কতবার বলছি তোকে এখন বিয়ে দেওয়া যাবে না, কিন্তু উনি আমার কোনো কথা শুনছেন না কেন? উনি আমার বাবা আর আমি ওনার মেয়ে। আমার সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওনার রয়েছে। তাই আমার বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওনার রয়েছে। তাই আমি বলবো, তুই যেটা করছিস একদম ভুল কাজ করছিস। আমার বাবার কাছে তুই এক্ষুনি মাফ চাইবি। ঠিক আছে, মাফ আমি চেয়ে নিব। ঠিক আছে, মাফ আমি চেয়ে নেব, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা, সেটা হলো আমি তোকে কোনোভাবেই অন্য কাউকে বিয়ে করতে দেব না। কেন আমি অন্য কাউকে বিয়ে করলে তোর সমস্যাটা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তুই কেনই বা এইভাবে রিকোয়েস্ট করছিস? হ্যাঁ, নীল নেহা একদম ঠিক কথাই বলেছে। নেহা আমার মেয়ে, আমি চাইলে তাকে যে কারো কাছে বিয়ে দিতে পারি। তাতে তোমার সমস্যা কি? তুমি কেন এভাবে রিয়েক্ট করছো? কারণ আমি নেহাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। সেই ছোটবেলা থেকে দুজন একসঙ্গে রয়েছি, তখন থেকে নেহাকে আমার ভালো লাগে। আস্তে আস্তে আমি তার মায়ের নিজেকে সম্পূর্ণ আবদ্ধ করে ফেলেছি। এখন চাইলেও তাকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই আমি নেহাকে অন্য কাউকে বিয়ে করতে দেব না। মানে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আম্মু জানলে অনেক কষ্ট পাবে। এইসব কথা আর বলিস না। যেখানে তোকে না পেলে আমার কষ্টের কোনো সীমা থাকবে না, সেখানে আমি অন্যের কষ্টের কথা চিন্তা কেন করব? আমি তোকে সত্যি অনেক ভালোবাসি রে। তোকে ছাড়া আমি কোনোভাবেই ভালো থাকতে পারবো না। প্লিজ তুই তোর বাবাকে একটু বুঝিয়ে বল। তার আগে তুই নিজেকে একটু বোঝ, কারণ আমরা খালাতো ভাই বোন। সেই ছোটবেলা থেকে তোদের এখানে থেকেছি, খেয়ে পড়ে মানুষ হয়েছি। এখন যদি সমাজের মানুষ জানতে পারে যে আমরা একে অপরকে বিয়ে করতে চলেছি, তাহলে সবাই আমাকে বেঈমান মনে করবে। দেখ নেহা, কে কি মনে করলো, কে কি বললো না বললো, সেই বিষয়ে আমি একটু ইন্টারেস্টেড নই। কারণ আমি তাকে ভালোবাসি, নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। তাই তোকে না পেলে আমি পৃথিবীর অন্য কোনো কিছুকে পরোয়া করি না। কিন্তু এই বিষয়টা নেহা আর তার বাবা কোনোভাবেই মেনে নিতে চাইছিল না। কারণ নেহা যদি নীলকে বিয়ে করে তাহলে সবাই মনে করবে নেহা নীলের বাবার সম্পত্তি দেখে লোভ সামলাতে পারেনি, তাই যেখানে নুন খেয়েছে সেখানেই নিমক হারামি করেছে। অপরদিকে নীল তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যদি নেহা নীলকে ভালো না বাসে, যদি নেহার বাবাকে নীলের হাতে নেহাকে তুলে না দেয়, নিজেকে শেষ করে দেবে সে। এটা নিয়ে সবাই অনেক চিন্তায় পড়ে গেল। প্রায় অনেকক্ষণ পর নেহার বাবা বলে, আচ্ছা নীল, ঠিক আছে, বিয়ে শাদী তো আর হুট করে বললেই হয় না। বিয়ে শাদী একটা চিন্তার বিষয়। তাই আমি আগে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে চাই। আগে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেব। না, বাবা মায়ের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি নেহাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাব, তারপর বাসায় গিয়ে বাবা মাকে সারপ্রাইজ দেব। তারপর যদি আম্মু আর আঙ্কেল আমাদের দুজনকে মেনে না নেয়, তখন তুই কি করবি ভেবে দেখেছিস? আমি এত চিন্তা করতে পারি না, সেটা তুই খুব ভালো করেই জানিস। তাই এত কথা বলিস না। যদি মেনে নেওয়ার হয় নেবে, আর নয়তো আমি তোকে নিয়ে অন্য কোথাও চলে যাব, যেখানে আমরা দুজন অনেক ভালো থাকব। যে পরিবার আমার কথা, আমার ভালোবাসার কথা চিন্তা করবে না, আমি কেন গায়ে পড়ে সেই পরিবারের কথা চিন্তা করতে যাব? আমি এতটা মহান নই, সেটা তুই খুব ভালো করেই জানিস। আচ্ছা ঠিক আছে, দেখো, পার্সোনালি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু যদি তোমার পরিবার মেনে না নেয় তাহলেও কিন্তু আমার কিছু করার থাকবে না। আমি কিন্তু তোমার বাবা মায়ের কাছে এমনিতেই লজ্জিত। তারপর নীলের কথা অনুযায়ী বাড়িতে
বিয়ের কাজটা সম্পন্ন হয়। বিয়ের পরের দিন সকালবেলা নীল নেহাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। নীল আর নেহা দুজনে বসে পাশাপাশি সিটে বসে আছে। এমন সময় হঠাৎ নেহা নীলকে বলে, দেখ নীল, আমার কিন্তু খুব ভয় করছে। যদি আম্মু আর আঙ্কেল আমাদের দুজনকে মেনে না নেয়, তাহলে আমরা কোথায় যাব, কি করব, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা নেহা, তুই কি আমাকে একটু ভরসা করিস না? তুই আমার উপর ভরসা রাখ, আমি সবটা সামলে নেব। আর আমার বাবা মায়ের উপর আমার যথেষ্ট ভরসা আছে, তারা আমার ভালোবাসাকে কখনোই অপমান করবে না, অবমাননাও করবে না। তোকে আমি যথেষ্ট বিশ্বাস করি আর ভরসা করি, কিন্তু তারপরেও কেন জানি না আমার মনে একটু ভয় ভয় লাগছে। আচ্ছা যাই হোক, যা আছে কপালে। তারপর নীল নেহা দুজনে চুপ হয়ে বসে থাকে। এভাবে দেখতে দেখতে তারা ঢাকায় পৌঁছে গেল। স্টপ থেকে নেমে নীলও একটা সিএনজি ভাড়া করলো আর সিএনজিতে করে বাসায় চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেয়, কিন্তু কেউ দরজা খুলছে না। প্রায় 5 মিনিট পর নীলের মা এসে দরজা খুলে আর দুজনকে একসঙ্গে দেখেই বলে, আরে আমার কলিজা দুটো একসঙ্গে। কিন্তু নেহা, তুই এভাবে বসে যে আছিস কেন? আম্মু, আমি সব কিছু তোমাকে পরে বুঝিয়ে বলছি, কিন্তু আগে তুমি নেহাকে বরণ করে গড়ে তোলো। মানে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। নেহা তো বউ সেজে আছে, কিন্তু তার জামাই তো। এত কিছু তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটাই করো। নেহাকে বরণ করে ঘরে তোলো। দেখ, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে সেটা আগে আমাকে বল, তারপর আমি যা করার করছি। অতঃপর নীল তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সবকিছু শুনে তার মা তাকে বলে, আমি তোর বউকে বরণ করে ঘরে তুলবো না। তুই বিয়ে করেছিস, সেটা আমাকে জানাসনি কেন? তুই আমার একমাত্র ছেলে, তোর বিয়ে এভাবে হবে এটা আমি কোনো দিন কল্পনা করিনি। তোকে নিয়ে আমার অনেক আশা আকাঙ্ক্ষা। আমি কত আশা নিয়েছিলাম, তোকে ধুমধামে সঙ্গে বিয়ে দেব। তো কি হয়েছে, এখন না হয় ধুমধুম করে অনুষ্ঠান করে নেবে, তাহলেই তো হয়ে যাবে। দেখো, তোমাদের মা ছেলের ঝগড়া তোমরা দুজনেই করো। আমার দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে। আমাকে বরণ করে ঘরে নেবে নাকি আমি নিজে নিজেই চলে যাব? আরে, এই মেয়ে বলে কি? তুই হলে আমার একমাত্র আদরের, একমাত্র কলিজার টুকরার বউ। তোকে আমি বরণ করবো না তো কাকে করব? তুই 2 মিনিট দ্বারা, আমি শুধু বরণ ডালটা সাজিয়ে নিয়ে আসছি। বলতে বলতে নীলের আম্মা বাড়ির ভিতরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে বরণ ডালা এলে নেহাকে বরণ করে ঘরে তুলে। এরপর সেদিন রাত্রেই নীলের আম্মু নীলের আব্বুকে ফোন করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তোমাদের কি খবর? আর আমার ছেলে কেমন আছে? ইদানিং কাজের চাপে আছি, তাই তোমাদের খবর নিতে পারছি না। আমাদের অবস্থা খুব একটা ভালো নয়। তোমার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। তুমি যত দ্রুত সম্ভব বাসায় আসো। এসব কি বলছো তুমি? আমি তো তোমার কথা বিশ্বাসই করতে পারছি না। আর এই কারণেই তো আমি তোমাকে নিষেধ করেছিলাম ছেলেকে বাইক কিনে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। ছেলে তোমার একমাত্র কলিজার টুকরো, সে যা চাইবে তাকে তোমার তাই দিতে হবে। এখন কি ঝগড়া করার সময়? কি তুমি আমার সঙ্গে ঝগড়া করবে নাকি বাসায় আসবে? কোনটা করবে তুমি নিজেই বলো। ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি একটু অফিসের কাজটা সামলে আজ রাতেই দেশে ফিরছি। বলতে বলতে নীলের আব্বু ফোনটা কেটে দেয় আর তারপর রাতেই বাংলাদেশে ফিরে আসে। সকালবেলা এসে বাসায় পৌঁছে। বলতে বলতে নীলের আব্বু ফোনটা কেটে দেয় আর তারপরের রাতেই বাংলাদেশে ফিরে আসে। সকালবেলা এসে বাসায় পৌঁছে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই নেহা এসে দরজা খুলে দেয় আর নিজের শ্বশুর মশাইকে দেখে পা ছুঁয়ে সালাম করে। এটা দেখে নীলের আব্বু বলে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুমি হঠাৎ আমাকে সালাম করলে কেন? আর তুমি এভাবে শাড়ি পরে আছো কেন? তখনই নীল আর তার আম্মু সামনে আসে আর বলে, সারপ্রাইজ নেহা, তোমার ছেলের বউ তোমার ছেলের নেহাকে পছন্দ করে বিয়ে করে এনেছে। আর এই কথাটা যদি তোমাকে ফোনে বলতাম তাহলে হয়তো তুমি একটু বেরাজ হতে, তাই সরাসরি সারপ্রাইজ দিলাম। কেমন হলো বলো? আরে, এটা তো খুবই খুশির খবর। আমি তো নিজেও মনে মনে ভেবেছিলাম নেহাকে আমি আমার ছেলের বউ করে আমাদের বাড়িতে রেখে দেব। এখন যেহেতু আমার ছেলে নিজেই নেহাকে পছন্দ করে আমাদের বাড়িতে নিয়ে এসেছে, তখন তো আমার আর কোনো সমস্যা নেই। তবে তোমরা আমাকে না জানিয়ে বিয়েটা করেছো, তাই আমার একটা দাবি আছে, সেটা কিন্তু তোমাদের পূরণ করতেই হবে। দাবি, তাও আবার তোমার? আমি তো ভাবতে পারছি না তুমি কি চাইবে। যাই হোক, দেরি না করে ঝটপট বলে ফেলো। প্রথম কথা, আমি আগামী সপ্তাহে
তোমাদের দুজনের বিয়ের রিসেপশন করব মহা ধুমধামের সঙ্গে। আর দ্বিতীয় কথা, আমি তোমাদের দুজনকে সিঙ্গাপুর হানিমুনে পাঠাতে চাই। আর 1 বছরের মধ্যেই দাদা ভাই ডাক শুনতে চাই। এটা কিন্তু আমার অনেক ইচ্ছে। এই কথাটা বলতে এভাবে বলতে হয় নাকি? যাই হোক, এখন রুমে যাও, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও, তারপর না হয় নতুন বউয়ের হাতে রান্না খেও। একদমই না। আমার পুত্রবধূকে তুমি রান্নাঘরের ধারে কাছেও যেতে দেবে না। আমার বাড়িতে রাজরানীর মতো থাকবে, আগে যেমন ছিল তেমনি থাকবে। সে কেন সংসারের দায়িত্ব নিতে যাবে? হ্যাঁ আব্বু, একদমই তাই। কিন্তু আমি তো আম্মু আর নেহা দুজনের মধ্যে কাউকে এই কথাটা শোনাতে পারছি না। আমরা এখন যেহেতু তুমি এসে গেছো, তাই আমার দলটা একটু ভারী হয়েছে। আর তুমি তো বাড়ির কর্তা, তোমার সিদ্ধান্ত এই বাড়িতে বহাল থাকবে। হ্যাঁ, বললেই হলো। আমি বাড়ির বউ, আর আমার কোনো দায়িত্ব থাকবে না, এমনটা হলে আমি এই বাড়িতেই থাকবো না। এখন তো আর আপনাকে আঙ্কেল বলা যাবে না, বাবা বলতে হবে। যাই হোক বাবা, আপনি নিজের রুমে যান আর ফ্রেশ হয়ে আসুন। আমি নিজের হাতে আপনার জন্য নাস্তা বানাবো। ঠিক আছে বৌমা, আমি আজ স্পেশালি তোমার হাতের নাস্তা খাবো, কিন্তু শুধুমাত্র আজকের জন্যই। আজকের পর কিন্তু তুমি আর কখনোই রান্নাঘরে আসবে না। বলতে বলতেই নেহার শ্বশুর মশাই নিজের রুমে চলে যায় আর বেশ কিছুক্ষণ পর নাস্তা করতে নিচে আসে। সবাই একসঙ্গে নাস্তার টেবিলে বসে নাস্তা করছে। এমন সময় নীলের বাবা হঠাৎ বলে ওঠে, আরে বৌমা, তুমি তো আমাদের বাড়িতে যখন থাকতে তখন তো নিজে 1 গ্লাস পানি নিয়ে খেতে পারতে না, আর এখন এত সুন্দর রান্না কি করে শিখেছো? শোনো, তোমাকে আরো একটা গুড নিউজ দেওয়া হয়নি। সেটা হলো নেহার বাবা ফিরে এসেছে। সে নেহাকে নিয়ে কয়েকদিনের জন্য নিজের বাড়ি গিয়েছিল, আর সেখানে গিয়ে সবকিছু শিখিয়েছে। ও তাই নাকি? তাহলে আমার বিআই মশাই ওরফে আমার ছোট বোনের জামাইকে খবর দাও আমি এসেছি, এখানে আসতে বলো। তারপর সবাই মিলে অনেক আনন্দ উল্লাস আর হই হই করি। তখন নীলের মা আর কোনো দেরি না করে নেহার বাবাকে ফোন দেয় আর ঢাকায় আসতে বলে। ফোন পেয়ে আর দেরি না করে সোজা চলে আসে ঢাকায়। তারপর সবাই একসঙ্গে অনেক আনন্দের সময় কাটাতে থাকে। আর এদিকে দেখতে দেখতে 1 সপ্তাহ সময় চলে যায়। নীল আর নেহার রিসেপশনের দিন চলে আসে। আজ মহা ধুমধামের সঙ্গে তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়েছে। আর অপরদিকে নীলের বাবা তাদের দুজনের জন্য স্পেশাল বাসর ঘরের অ্যারেঞ্জমেন্টও করেছে। রাত প্রায় 11টার মতো হবে বাজে। তখন নীল আর নেহা দুজনকে বাসর ঘরে পাঠানো হয়েছে। তিনি রুমে ঢুকে দরজাটা বন্ধ করে নেহার কাছে এসে বসলো আর তারপর বলতে লাগলো, তো কি ব্যাপার ম্যাডাম, নিজের খালাতো ভাইকে জামাই হিসেবে পেয়ে আপনার কেমন লাগছে? আই মিন, আপনার ফিলিংসটা কি? ফিলিংস সেরকম কিছুই না, তবে যাদের কাছে বড় হয়েছি তাদের কাছে সারা জীবন থাকতে পারবো, সেটাই সবচাইতে বড় পাওয়া। যাই হোক, এখন ওইসব কিছু বাদ দাও, আমার পাওনাটা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আবার আমার কাছে কি পাও? বোকা মেয়ে একটা, আমি তোমার কাছে কি পাই সেটাই তুমি জানো না? তুমি আমার বিয়ে করা বউ, এখনো পর্যন্ত তোমার সাথে আমার বাসর হলো না। আর আমার বাবা কত সুন্দর করে তোমার আর আমার জন্য বাসর ঘরের অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমরা কি বাসরাতটা করব না? এই কথা শুনে নেহার মুখটা লজ্জায় একদম পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে। তাই সে মাথা নিচু করে বসে আছে। তখনই নীল তার পাশে এসে বসে আর হাতে হাত রেখে বলে, ম্যাডাম, এত লজ্জা পেলে চলবে? আমার পাওনাটা তো আমাকে দিতেই হবে। বলতে বলতে নীল নেহার ঘোমটাটা সরিয়ে দেয় আর নেহাকে কাছে টেনে আদর করতে শুরু করে।